হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্র্যাশ কোর্সের রাসায়নিক পরিবর্তনের নতুন একটা ক্লাসে বা 3 নাম্বার ক্লাসে। অলরেডি আমাকে তোমরা আগে জানাই দাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি একটা সেকেন্ড যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। একটু দাঁড়াও, একটা মিনিট আমি চেক করে দেখি। হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো আছে, আশা রাখতেছি তোমাদের এন্ড থেকেও সব ঠিকঠাক মতো থাকবে। আমাদের আসলে উপরে একটু বাসা শিফটিং চলতেছে। হ্যাঁ, একটু বাসা শিফটিং চলতেছে, এই কারণে একটু নয়েজ হচ্ছে। সো হালকা যদি নয়েজ আছে এই বিষয়টাকে আসলে তোমরা একটু কনসিডার করিও। যেমন এখানে ড্রিল করতেছে, তো ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে। আশা করি বাকিটুকু সব ঠিকঠাক মতো আছে। আমি প্রথমে চাইছিলাম যে আজকে ক্লাসটা ক্যান্সেল করবো কিনা, যেহেতু আসলে ড্রিলিং গুলো হচ্ছে এই জন্য। বাট পরে চিন্তা করলাম যে না, নিয়ে ফেলি জিনিসটা। আশা করি তোমরা জিনিসগুলো বুঝবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আজকে আমাদের টার্গেট কি বা আজকে আমরা কি পড়বো? আজকে আমরা প্রথমে শুরু করবো প্রভাবক দিয়ে, তারপর আমরা রাসায়নিক সাম্যাবস্থায় চলে যাব, আর লাস্টের নীতি দিয়ে আমরা শুরু করব। রাসায়নিক সাম্যাবস্থার আজকে আমরা মোটামুটি মেজরিটি থিওরি আমরা কভার করে ফেলবো। আগামী ক্লাসে আমরা ক্যাপিগেসির ম্যাথ করার জন্য যে থিওরি দরকার সেটা পড়বো, আর ক্যাপিগেসির ম্যাথ আর সিকিউ সলভ করবো। কেমন? তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। বেশি কি নয়েজ আসতেছে কিনা একটু চেক করে দেখি। না, বেশি নয়েজ আসতেছে না। ওকে, মাইক থাকার কারণে বেশি নয়েজ আসতেছে না। চলো শুরু করি, আসো। আমরা প্রথমে আলোচনা করবো হচ্ছে আমাদের প্রভাবক নিয়ে। প্রভাবক জিনিসটা কি? প্রভাবক হচ্ছে যেই সব পদার্থ আমরা অল্প পরিমাণে ব্যবহার করব আর যারা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে, বাট নিজেরা কিন্তু অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা বলি প্রভাবক। তাহলে প্রভাবকের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রভাবকের ডেফিনেশন হচ্ছে কি, দেখো, যে পদার্থটা তুমি কি করবা, অল্প পরিমাণ ব্যবহার করবা, অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে থেকে সে কিন্তু কি করবে, বিক্রিয়ার হারকে সে প্রভাবিত করবে। মানে ব্যাপারটা বুঝো। ধরো তোমার একটা বিক্রিয়া হইতো, ধরো এই এ থেকে একটা বিক্রিয়া হয় বিতে যায়। ধরো কথার কথা, এ থেকে একটা বিক্রিয়ক যে কি উৎপন্ন করে, যে বি উৎপন্ন করে। এখন ধরো তুমি এখানে কোনো প্রভাবক ব্যবহার করো নাই, তো প্রভাবক ব্যবহার না করার কারণে ধরা যাক এই বিক্রিয়াটা 10 মিনিটে হয়। তুমি এখানে কোনো প্রভাবক ব্যবহার করো নাই, তো এই বিক্রিয়াটা 10 মিনিটে হয়। এখন তুমি কি করলা, দেখো এখানে মেজরিটি আমরা দুই ধরনের প্রভাবক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমার আছে ধনাত্মক প্রভাবক, একটা আছে ঋণাত্মক প্রভাবক। তো তুমি চিন্তা করো, ধরো যদি আমি এই সেম এ থেকে আমি বি তৈরি করব, বাট এবার আমি একটা ধনাত্মক প্রভাবক ইউজ করলাম, আমি একটা পজিটিভ ক্যাটালিস্ট, প্রভাবকের ইংলিশ নাম হচ্ছে ক্যাটালিস্টকে ব্যবহার করলাম, তখন দেখা যাবে আমার বিক্রিয়া 10 মিনিট আর আমার বিক্রিয়া দেখা যাবে 2 মিনিটে হয়ে যাচ্ছে। অর্থাৎ ধনাত্মক প্রভাবক ইউজ করলে কি হয় বলতো, বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় বা বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কিভাবে ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার ব্যাগকে বৃদ্ধি করে সেটা আমরা একটু পরে আলোচনা করব। বাট এটা জেনে রাখো, ধনাত্মক প্রভাবক কি করে, ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। আর সেই জায়গায় তুমি যদি ঋণাত্মক প্রভাবক ইউজ করতা, ধরো এ থেকে বিতে তৈরি হইতে 10 মিনিট সময় লাগে, বাট তুমি এখানে একটা কি ইউজ করছো, একটা নেগেটিভ ক্যাটালিস্ট বা একটা ঋণাত্মক প্রভাবককে ব্যবহার করছো, তখন দেখা যাবে বিক্রিয়াটা 10 মিনিটের জায়গায় এবার এখানে স্লো হয়ে যাবে, 20 মিনিটে হবে। তার মানে ঋণাত্মক প্রভাবক কি করে, ঋণাত্মক প্রভাবক হচ্ছে তোমার বিক্রিয়ার গতিকে হ্রাস করে দেয়। তাহলে এখানে যে জিনিসটা আমরা বুঝলাম যে প্রভাবক নিজে কিন্তু অপরিবর্তিত থাকে, কিন্তু মানে তোমার কি করে বলতো, সে কিন্তু বিক্রিয়ার গতিকে চেঞ্জ করে দেয়। তাহলে এইগুলাকে আমি বলবো প্রভাবক, বা প্রভাবকের আরেকটা নাম হচ্ছে অনুঘটক। আর প্রভাবকের যদি প্রকারভেদ দেখি, মূলত আমাদের আলোচনা হবে এই দুইটা নিয়ে। একটা আছে ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবকের কাজ কি? ধনাত্মক প্রভাবকের কাজ হচ্ছে এরা বিক্রিয়ার হারকে বা ব্যাগকে কি করে বলতো, বৃদ্ধি করে। আর আরেকটা আছে ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক কি করে, বিক্রিয়ার হারকে বা ব্যাগ যেটা আছে সেটাকে আসলে সে হ্রাস করে দেয়। ঠিক আছে? আর আরো দুইটা প্রভাবক আছে যেগুলো আমাদের জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট ওইভাবে আসলে ইম্পর্টেন্ট না, উদাহরণগুলো মনে রাখলে হয়। একটা আছে তোমার অটো প্রভাবক বা স্বপ্রভাবক, একটা আছে আবিষ্ট প্রভাবক। প্রত্যেকটাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যতটুকু আমাদের লাগবে। চলো আলোচনা করা শুরু করি। প্রথমে আমরা চলো দেখার চেষ্টা করি যে প্রভাবকের কিছু কমন বৈশিষ্ট্য নিয়ে। প্রভাবকের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, প্রভাবক কখনো কিন্তু বিক্রিয়াকে শুরু করতে পারে না। প্রভাবক বিক্রিয়ার গতিকে বাড়াইতে পারে, বাট প্রভাবক বিক্রিয়াকে শুরু করতে পারে না। তাহলে প্রভাবক বিক্রিয়াকে কখনো কি করতে পারে না, শুরু করতে পারে না। সেকেন্ড কথা, বিক্রিয়া শেষ হওয়ার পরে কিন্তু প্রভাবকের ভরের বা গঠনের কোনো পরিবর্তন ঘটে না। আমরা অলরেডি বলছি যে বিক্রিয়া শেষে প্রভাবক কি থাকে, নিজে অপরিবর্তিত থাকে। 3 নাম্বার বৈশিষ্ট্য কি, যে প্রতিটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কিন্তু নির্দিষ্ট প্রভাবক আছে। ধরো কথার কথা, তোমাকে যদি একটা বিক্রিয়া দেখাই, ধরো এখানে তুমি লিখলা ইথিনকে লিখলা, ইথিনের সাথে তুমি ধরো এখানে হাইড্রোজেন যুক্ত করলা। এই বিক্রিয়া তোমরা পড়ো নাই এমন কেউ নাই, তাই না? সবাই পড়ছো না এই বিক্রিয়া? সবাই পড়ছো, ছোটবেলা থেকে এই বিক্রিয়াটা অহরহবার পড়ছো। এখানে তুমি নিকেল প্রভাবককে নাও আর এখানে টেম্পারেচার দাও তুমি এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি যদি এখানে আয়রন প্রভাবক ইউজ করো তাহলে কিন্তু হবে না, তোমাকে নিকেল প্রভাবকই ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে একটা পার্টিকুলার রিঅ্যাকশনের জন্য কিছু কিন্তু পার্টিকুলার
প্রভাবক আছে, এখানে CH3 ইথান তৈরি হয়, এগুলো তোমরা জানো। তার মানে এখানে আমি বললাম যে একটা পার্টিকুলার বিক্রিয়ার জন্য পার্টিকুলার কি দরকার হয়, প্রভাবক দরকার হয়। এটাই বলছে দেখো যে প্রতিটা বিক্রিয়ার জন্য কি আছে, নির্দিষ্ট প্রভাবক আছে, নির্দিষ্ট প্রভাবক আছে। আচ্ছা, প্রভাবক এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না। সাম্যাবস্থার কোনো কি করতে পারে না, পরিবর্তন ঘটাতে পারে না, কিন্তু সাম্যাবস্থা অর্জনকে সে দ্রুত মন্থর করতে পারে। দ্রুত করে কখন, যদি তুমি পজিটিভ ক্যাটালিস্ট ব্যবহার করো। মন্থর করে কখন, মন্থর বা স্লো করে কখন, যদি তুমি নেগেটিভ ক্যাটালিস্ট ব্যবহার করো। ভাই এটা বলতে আপনি কি বুঝাচ্ছেন? তো চলো সেই জিনিসটা আমি তোমাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। ধরো একটা রিয়াকশন আমি লেখার চেষ্টা করি। এখানে দেখো, ধরো একটা বিক্রিয়া এ থেকে বি তৈরি হচ্ছে। ধরো এটা একটা উভমুখী বিক্রিয়া। ধরা যাক এটা একটা উভমুখী বিক্রিয়া। এখন চিন্তা করো তো, একদম t=0 সময়, t=0 বলতে আমি কি বুঝাবো, এটা হচ্ছে বিক্রিয়ার শুরুতে। বলতো বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক কতটুকু থাকে? বিক্রিয়ক থাকে 100% বিক্রিয়ার শুরুতে। তাহলে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক থাকবে কতটুকু? বিক্রিয়ক থাকবে 100%। আর বিক্রিয়ার শুরুতে কি কোনো উৎপাদ উৎপন্ন হয়েছে? না, তাহলে উৎপাদের পরিমাণ হচ্ছে 0%। আর ধরো সাম্যাবস্থাকে আমরা কি বলতে পারি? সাম্যাবস্থার ইংলিশ নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম। এটাকে দেখো, আমি তোমাকে যদি বলি সাম্যাবস্থা যেটা আছে, সাম্যাবস্থা, এই সাম্যাবস্থার ইংলিশ নাম হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা সংক্ষেপে ইকিউ বলতে পারি। সাম্যাবস্থার ইংলিশ নাম হচ্ছে ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? ইকিউ বলতে পারি। আচ্ছা, তাহলে এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে, সেটা হইলো যে ইকুইলিব্রিয়ামে গিয়ে কি হবে। ধরা যাক আমি বললাম যে তোমার এখানে এই যে যেটা আছে, এটা 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছায়। আমি কি বললাম? 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে বলতো সাম্যাবস্থায় কতটুকু থাকবে? যেহেতু এটা 40% বিয়োজিত হয়ে গেছে, তাহলে থাকবে সাম্যাবস্থায় 60%। থাকবে সাম্যাবস্থায় কতটুকু? 60%। আর বি উৎপন্ন হয়ে যাবে কত পার্সেন্ট? 40%। তাহলে এখানে আমি কি বললাম? একটা পয়েন্ট বললাম, আমরা এখানে একটা পয়েন্ট বললাম, সেটা হচ্ছে কি, এই যে 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছায়। 40% বিয়োজিত হয়ে সে কই পৌঁছাইছে? সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে এই জায়গায় আমি বললাম যে আমার যে এটা আছে সেটা 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছাইছে। তাহলে তার ইকুইলিব্রিয়ামে কতটুকু আছে? 40% তো বিয়োজিত হয়ে গেছে, 40% তাহলে প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, তাহলে থাকবে 60%। এখন তুমি যদি এখানে কোনো ধরনের প্রভাবক ব্যবহার না করো, ধরো তুমি যদি এখানে কোনো ধরনের কি না করো, প্রভাবক ব্যবহার না করো, তখন দেখা যাবে এই 100% থেকে 60% আসতে কথার কথা 10 মিনিট সময় লাগছে। কথার কথা কতটুকু সময় লাগছে? 10 মিনিট সময় লাগছে। ধরো চিন্তা করতো সেভাবে। বাট এই সেম বিক্রিয়াতে যদি আমি প্রভাবক ব্যবহার করতাম, ধরো আমি ধনাত্মক প্রভাবক ব্যবহার করলাম, আমি কি ব্যবহার করলাম? ধনাত্মক প্রভাবক ব্যবহার করলাম, তখন দেখা যাবে এই সেম বিক্রিয়াতে এই এটা 100% থেকে 60% আসতে দেখা যাবে আর 10 মিনিট সময় লাগবে না। ধনাত্মক প্রভাবক ইউজ করলে দেখা যাবে তখন এখানে 2 মিনিট সময় লাগবে। অর্থাৎ দেখো, আগেও সাম্যাবস্থাটা 60% আর 40% অর্জিত হইতো, এখনো সাম্যাবস্থা 60% আর 40% অর্জিত হবে। কিন্তু ধনাত্মক প্রভাবক ব্যবহার করা হলে কি হবে? আগে সাম্যাবস্থা অর্জিত হইতো 10 মিনিটে, এখন সাম্যাবস্থা অর্জিত হবে ধনাত্মক প্রভাবক ইউজ করলে 2 মিনিটে। তুমি এখানে কি ইউজ করছো? তুমি এখানে পজিটিভ ক্যাটালিস্ট ব্যবহার করছো। বুঝছো জিনিসটা? পজিটিভ ক্যাটালিস্ট ব্যবহার করলে কি হয়? এখন নেগেটিভ ক্যাটালিস্ট ব্যবহার করলে কি হইতো? এই সাম্যাবস্থাটা 60% আর 40% অর্জিত হইতো, বাট দেখা যেত টাইম বেশি লাগতো, ধরো 20 মিনিট 25 মিনিট লাগতে পারতো। এটা হচ্ছে ঘটনা, যে প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারে না, শুধু সাম্যাবস্থা অর্জনকে দ্রুত বা মন্থর করতে পারে। আশা রাখতেছি এই বিষয়টা সবার বুঝতে পারছো সবাই তোমরা এখানে, কার এখানে কোনো ডাউট নেই। তারপরে চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা এখন এই যে ধনাত্মক প্রভাবক আর ঋণাত্মক প্রভাবক নিয়ে জানার চেষ্টা করি। দেখো এখানে কি বলছে, এখানে কি বলা হয়েছে লক্ষ্য করি আসো। প্রথমে আছে ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক জিনিসটা কি? যেই প্রভাবকগুলা কি করে? ধনাত্মক প্রভাবক মানে কি? যে প্রভাবকগুলা কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে আরো বৃদ্ধি করে, গতিকে কি করবে? আরো বৃদ্ধি করবে। এগুলাকে বেসিক্যালি বলে ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবকের উদাহরণ দেখো এখানে, পটাশিয়াম ক্লোরাইডকে তুমি যদি উত্তপ্ত করে যদি ক্যাসিয়াল আর অক্সিজেনে কনভার্ট করো, এখানে কিন্তু MnO2টা কিন্তু ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। MnO2 কি হিসেবে কাজ করতেছে? এখানে ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করতেছে। আর ঋণাত্মক প্রভাবক মানে কি? যে প্রভাবকগুলা কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিকে কি করে?
হ্রাস করে দেয়। দেখো হ্রাস যদি করে তাহলে হচ্ছে ঋণাত্মক প্রভাবক, হ্রাস করা হইলে এটাকে বলে ঋণাত্মক প্রভাবক বলে। ঋণাত্মক প্রভাবকের উদাহরণ কিরকম দেখো, নর্মালি একটা বিক্রিয়া, ধরে এই বিক্রিয়াটাকে তুমি লক্ষ্য করো, এই বিক্রিয়াটাকে একটু লক্ষ্য করো, এই বিক্রিয়াটা প্রভাবক ছাড়া করতেছো, দেখা যাবে এটা মোটামুটি এটা ভালো স্পিডে হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে তুমি এখানে H3PO4 কে ইউজ করবা, মানে ফসফরিক অ্যাসিডকে ইউজ করবা, তখন দেখা যাবে বিক্রিয়া স্লো হয়ে যায়। এই যে H3PO4 কে ইউজ করা হলে কি হয়, দেখো বিয়োজনটা মন্থর হয়ে যায়, বিয়োজনটা মন্থর হয়ে যায়। তার মানে এটা H3PO4 কি করতেছে, এই যে H3PO4 এটা কি করতেছে, বিক্রিয়ার গতিকে কমাই দিচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবের আরো উদাহরণ হলো গ্লিসারিন, গ্লিসারিন এবং অ্যালকোহল, গ্লিসারিন এবং অ্যালকোহল এগুলো হচ্ছে ঋণাত্মক প্রভাবকের উদাহরণ। একটু মনে রাখবা জিনিসগুলা। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা এখন আলোচনা করব প্রভাবকের কার্যকারিতা নিয়ে। কার্যকারিতা মানে কি, প্রভাবক কিভাবে কাজ করে, প্রভাবক কিভাবে কাজ করে মানে প্রভাবক বিক্রিয়ার গতিকে কিভাবে কন্ট্রোল করে। দেখো তো, আমরা অলরেডি একটা বিক্রিয়া যদি দেখতে চাই, আমি একটা দিয়ে তোমাকে বুঝাই, তাহলে তুমি বাকিগুলো এমনি বুঝে যাবা। ধরো তুমি যদি এখানে, ধরো কথার কথা তুমি এখানে তাপ উৎপাদী বিক্রিয়া দিয়ে বুঝতে যাচ্ছ, ধরো যাক আমি বোঝাতে যাচ্ছি তাপ উৎপাদী বিক্রিয়া দিয়ে, চলো জিনিসটাকে এখানে বুঝাই আসো। ধরো আমি একটা এক্স এক্সিস টানলাম, ঠিক আছে, এক্স এক্সিস টানলাম, টানার পরে আমি এখানে বললাম যে আমার কাছে ওয়াই এক্সিস বরাবর আমি স্থিতি শক্তিকে দেখাচ্ছি, আর এক্স এক্সিস বরাবর আমি বিক্রিয়া ধারা বা রিঅ্যাকশন কোঅর্ডিনেটকে দেখাচ্ছি, আর বিক্রিয়ার অগ্রগতি, বিক্রিয়া ধারা বা রিঅ্যাকশন কোঅর্ডিনেটকে দেখাচ্ছি। এখন আমরা জানি যে যারা বিক্রিয়ক থাকে তাদের একটা সার্টেন অ্যামাউন্টের কি থাকে, একটা সার্টেন অ্যামাউন্টের শক্তি থাকে। ধর এটা তোমার বিক্রিয়কের শক্তি হচ্ছে এতটুকু। আর যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া কনসিডার করতেছি আমরা, আমরা যেহেতু এখানে তাপ, তুমি চাইলে তাপ হারিও কনসিডার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তাপ উৎপাদী দিয়ে তোমাকে বোঝাচ্ছি, এটা একটা তাপ উৎপাদী রিঅ্যাকশন বা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। তাপ উৎপাদী বিক্রিয়া আমি এখানে কনসিডার করতেছি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা সবাই জানি যে আমার কাছে কি হয়, আমার কাছে এখানে এই যে উৎপাদের শক্তিটা কম থাকে, তাই না। তাপ উৎপাদীতে কি হয়, উৎপাদের শক্তি কম থাকে আর বিক্রিয়কের শক্তি কিন্তু বেশি থাকে। এটা তুমি নর্মাল অ্যানালজি দিয়েও মনে রাখতে পারো। কিভাবে মনে রাখতে পারো দেখো, তাপ উৎপাদীতে কি হচ্ছে দেখো, এখানে তাপ উৎপাদীতে যে ঘটনাটা ঘটবে, বিক্রিয়কের শক্তি এভাবেও তুমি মনে রাখতে পারো। দেখো বিক্রিয়কের শক্তি ইকুয়াল টু উৎপাদের শক্তি, বাট এখানে তো তাপ উৎপন্ন হয় এবং তাপটা কোন সাইডে উৎপন্ন হয়, উৎপাদ সাইডে উৎপন্ন হয়। তাহলে প্লাস প্লাস ডেল্টা এইচ, প্লাস ডেল্টা এইচ বা উৎপন্ন তাপ, এটা মনে রাখতে পারো, বা উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ। এখন দেখো, যেহেতু মানে এই জিনিসটা হচ্ছে কি, এই দুটা জিনিসের যোগফল, এই দুটো জিনিসের যোগফল। ধরো কথার কথা, এটাকে তুমি 10 টাকা চিন্তা করো, তাহলে ধরো এটা তোমার 60 টাকা, এটা ধরো তোমার 3 টাকা, তো 60 টাকা তো 10 টাকা থেকে ছোট। তো তাপ উৎপন্ন হলে জন্য কি হয়, তাপ উৎপন্ন হলে জন্য এই উৎপাদের শক্তিটা কিন্তু কমে যায়। তাপ উৎপন্ন হলে এই জন্য এখানে উৎপাদ, আমি তোমাকে এমনি অ্যানালজি দিয়েও বুঝাইছি আগে, গতকালকের পড়া এটা। আর বিক্রিয়কের এনার্জি হচ্ছে এতটুকু, রাইট? ওকে, এগুলো কিন্তু গতকালকের পড়া, তোমাকে হালকা আইডিয়া আবার দিচ্ছি। তাহলে এখন দেখো, এখন এখানে কি হয়, এরপরে সক্রিয়ণ শক্তি থাকে। তারপর জিনিসটাকে কি করতে হয় বলতো, এখানে জিনিসটাকে তোমার এখানে তুমি এটাকে ফিল আপ করে দাও এভাবে করে, তাই না। এখানে সক্রিয়ণ শক্তিটাকে এখানে দেখাই দাও জিনিসটাকে, এরপরে এখানে তুমি এখানে অ্যাড করে দাও। দেখো সক্রিয়ণ শক্তি সহ এখানে অ্যাড করে দাও, ধরো 1 সেকেন্ড। ওকে, জিনিসটা এরকম থাকে, রাইট? জিনিসটা এরকম থাকে। আশা করি এই জিনিসটা আমরা সবাই পড়ে আসছি এখানে এতটুকু, ঠিক আছে। ওকে, ভালো কথা, ভালো কথা। তাহলে দেখো এবার, এটা হচ্ছে প্রভাবক ছাড়া বিক্রিয়াটা এভাবে করে ঘটে, প্রভাবক ছাড়া বিক্রিয়াটা এভাবে করে ঘটে। তো যদি এখানে আমি প্রভাবক ব্যবহার করি, তখন দেখা যাবে প্রভাবক দুই ধরনের আমরা ইউজ করতে পারি, একটা ধনাত্মক প্রভাবক, একটা ঋণাত্মক প্রভাবক। মনে আছে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিরকম ছিল? আমরা বলছিলাম সক্রিয়ণ শক্তি যত বেশি হবে, রিঅ্যাকশনকে ঘটানো তত স্লো হবে। কারণ কেন, তখন পুরো একটা লম্বা পথ তোমাকে পাড়ি দিতে হবে, বা একটা উঁচু পথ তোমাকে পাড়ি দিতে হবে। তাহলে সক্রিয়ণ শক্তি আর বিক্রিয়ার হার কিন্তু ব্যস্তানুপাতিক ছিল। তাহলে আমরা পড়ছিলাম যে আমাদের যে সক্রিয়ণ শক্তি, আর বিক্রিয়ার হার এটা কিন্তু ব্যস্তানুপাতিক ছিল। মনে আছে কিনা দেখো। আর তোমার যেখানে বিক্রিয়ার হার ছিল, বিক্রিয়ার হার কিন্তু ব্যস্তানুপাতিক হইতো। দেখো মনে পড়ে কিনা? তার মানে তোমার এখানে সক্রিয় শক্তি বেশি হলে বিক্রিয়ার হার কম হবে, ঠিক আছে। তাহলে প্রভাবক, ধনাত্মক প্রভাবক কি করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। সে অ্যাকচুয়ালি যেটা করে, সে এমন একটা পথ বাছাই করে যেই পথে আসলে সক্রিয় শক্তির মান কম, সে এরকম একটা পথ বাছাই করবে। মানে ব্যাপারটাকে আমি তোমাকে বুঝাই বলি। দেখো সেটা হইলো, ধরো তুমি এখানে প্রভাবক ব্যবহার করো নাই, ধরো তুমি এই জায়গায় প্রভাবক ব্যবহার করো নাই, প্রভাবক ব্যবহার না করা হইলে তোমাকে এই এতটুকু পরিমাণ সক্রিয় শক্তির পথ তোমাকে অতিক্রম করতে হবে। যদি তুমি এখানে কি না ইউজ করো, প্রভাবক না ইউজ করো, তাহলে তোমাকে এতটুকু পরিমাণ সক্রিয় শক্তির
পথ তোমাকে অতিক্রম করতে হবে। এটা হচ্ছে প্রভাবকবিহীন। এটা কি? এটা হচ্ছে প্রভাবকবিহীন। এই পথটা কখন? এটা হচ্ছে প্রভাবকবিহীন। কিন্তু তুমি যদি এখানে ধনাত্মক প্রভাবক ব্যবহার করো, তুমি যদি এখানে কি ব্যবহার করো? ধনাত্মক প্রভাবক ব্যবহার করো। তুমি যদি এখানে ধনাত্মক প্রভাবক ব্যবহার করো, তখন দেখা যাবে ধনাত্মক প্রভাবক এমন একটা বিক্রিয়ার পথ বাছাই করে যেই পথের সক্রিয় শক্তির মানটা কম হয়। তাহলে ধনাত্মক প্রভাবকের জন্য এই যে দেখো, দাঁড়াও, ধনাত্মক প্রভাবক কি করে? ধনাত্মক প্রভাবক এমন বিক্রিয়ার পথ বাছাই করে, এই দেখো, এই যে এটা হচ্ছে প্রভাবক সহ পথে সক্রিয় শক্তির মান হচ্ছে ইএলএস। তাহলে আমরা এখানে বলতে পারি ধনাত্মক প্রভাবক এমন বিক্রিয়া পথ বাছাই করে যেই পথের সক্রিয় শক্তির মান কম থাকে, আর সক্রিয় শক্তির মান কম হওয়ার কারণে বিক্রিয়ার হারটা বেশি হয়ে যায়, কারণ এটা কম তখনই হবে যদি এটা বেশি থাকে। বুঝতে পারছো? তাহলে এইভাবে ধনাত্মক প্রভাবক কাজ করে। তাহলে এখানে তুমি কি ইউজ করলা? এখানে তুমি পজিটিভ ক্যাটালিস্ট ব্যবহার করলা। তাহলে পজিটিভ ক্যাটালিস্ট এভাবে করে কাজ করে। তাহলে এখানে লিখতে পারো যে এরকম, যে ধনাত্মক প্রভাবক এমন পথ বাছাই করে, তাহলে এখানে লিখতে পারো তোমার ধনাত্মক প্রভাবক এমন পথ বাছাই করে যে পথের সক্রিয়ণ শক্তি কম। আশা করি বুঝতে পারছো, সক্রিয় শক্তি কম এরকম একটা পথ সে বাছাই করবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি কনসেপ্টটা সবার এখানে ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আমরা দেখে আসো যে ঋণাত্মক প্রভাবক কিভাবে কাজ করে। ধরো সেম এটাকে আমি নিচ্ছি, এখানে আসো, তো ঋণাত্মক প্রভাবক কিভাবে কাজ করে দেখো। তাহলে কি হবে? এই সেম এটাকে তুমি আঁকো, এই ফিগারটাকে চলো আমি কপি করে এখানে নিয়ে আসি। আসো, এই ফিগারটাকেই হ্যাঁ কপি করলাম, এখানে দেখো, ঠিক আছে, ওকে। দেখো, তার মানে এখানে আমার কি আছে? এই জায়গায় আছে আমার কাছে বিক্রিয়ক। দেখো, এই জায়গায় এতটুকু হচ্ছে আমার বিক্রিয়কের শক্তি, ওকে, এতটুকু হলো বিক্রিয়কের শক্তি, এতটুকু হলো তোমার উৎপাদের শক্তি এতটুকু। আচ্ছা, আর এখানে যেটা আছে এটা হলো আমার সক্রিয় শক্তি, রাইট? এটা হলো আমার সক্রিয় শক্তি। এটাকে তুমি ডট ডট এখানে ফিল আপ করে দাও। এটা তো প্রভাবকবিহীন। তাহলে ঋণাত্মক প্রভাবক কি করবে? ঋণাত্মক প্রভাবক বিক্রিয়া হারকে কমাই দেয়। তাহলে সে এমন একটা পথ বাছাই করবে, দেখো বিক্রিয়া হার কম কখন হবে? যখন এটা অনেক বেশি থাকবে। বিক্রিয়ার হার কম কখন হবে? যখন এটা অনেক বেশি থাকবে। এমন পথ বাছাই করবে যে পথের আসলে সক্রিয় শক্তির মানটা বেশি। তাহলে সে কি করে? সে এমন পথ বাছাই করে যেই পথের আসলে সক্রিয় শক্তির মানটা অনেক বেশি থাকে। বুঝতে পারছো? তাহলে এখানে কি এটা, এই যে এই পথের তুমি যদি এখানে যদি ক্যালকুলেশন করো, এই ভ্যালুটা যদি ক্যালকুলেশন করো, এটাকে তুমি যদি ই ড্যাশ বলো, তো নেগেটিভ ক্যাটালিস্ট ব্যবহার করলে এই পথটাকে সে হচ্ছে বাছাই করবে। আশা করি বুঝতে পারছি। তাহলে ঋণাত্মক প্রভাবকের এখানে কি লিখবা? ঋণাত্মক প্রভাবক কি করে? ঋণাত্মক প্রভাবক এমন পথ বাছাই করে। তাহলে এখানে চলো লিখে দিয়ে আসো। এখানে লিখবা তুমি তোমার যে ঋণাত্মক প্রভাবক আছে, ঋণাত্মক প্রভাবক এমন পথ বাছাই করে, যে পথে সক্রিয়ণ শক্তি বেশি থাকে, কি থাকবে এখানে? বেশি থাকবে, বেশি। আশা করি এই জিনিসটা এখানে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এটাও এখানে কি, এই যে নীল যেটা দেখতেছো, এটা হচ্ছে প্রভাবক বিহীন। আর উপরে যেটা দেখতেছো গোলাপি কালার, সেটা হচ্ছে তুমি নেগেটিভ ক্যাটালিস্ট ব্যবহার করার পরে। ঠিক আছে? আর এখানে তুমি চাইলে বিক্রিয়া ধারা এটাকে এখানেও লিখতে পারো। তাহলে তোমার একটু জায়গা তুমি পাবা এখানে। এটাকে তাহলে চলো এখানে লিখে দিই, তাহলে এটা এক্স এক্সিস বরাবর আছে। ঠিক আছে? আশা করি সবাই জিনিসগুলো এখানে আমরা বুঝতে পারছি। তাহলে ধনাত্মক প্রভাবক সেই বিক্রিয়ার গতিকে আসলে কিভাবে বৃদ্ধি করে? সে এমন পথ বাছাই করে যেই পথে আসলে সক্রিয় শক্তিটা কম। আর অন্য দিক দিয়ে ঋণাত্মক প্রভাবক কি করে? ঋণাত্মক প্রভাবক এমন পথ বাছাই করে যে পথে আসলে সক্রিয় শক্তির মান বেশি। এই কারণে এখানে বিক্রিয়ার হারটা হচ্ছে কম হয়, এখানে বিক্রিয়ার হারটা বেশি হয়। আশা করি সবাই বুঝতে পারছে এই পয়েন্টগুলো। একটু করে আমাকে কমেন্টে জানাতো এই জিনিসটাকে বুঝতে পারছো? এই জিনিসটাকে সবাই বুঝতে পারছো? হ্যাঁ, এফআরবি লাস্ট ক্লাসটা তুমি 2 থেকে 3 দিনের মধ্যেই পেয়ে যাবা।
ঠিক আছে, এফআরবি লাস্টটা 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবা। তোমাদের এখন পরিমাণগত রসায়নের ওয়ান শট ক্লাস শুট করতেছি, রেকর্ড করতেছি, অলরেডি অর্ধেকের মধ্যে আছি। কালকে পেয়ে যাবো পরিমাণগত রসায়ন ওয়ান শট ক্লাসটা। চলো এখন আর যে দুইটা প্রভাবক আছে, চলো সেটা নিয়ে ডিসকাশন করি আসো। একটা হলো আমাদের আছে অটো প্রভাবক বা স্বপ্রভাবক। অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আসলে বেসিক্যালি এফআরবি যেটা আছে সেটাতে তোমার সিকিউতে এমসিকিউতে যা যা আসবে সবই তোমাকে পড়াই দেওয়া হয়েছে, কিছু এক্সট্রা টপিক আছে যেমন পলিমার, তারপর হচ্ছে বায়ো পলিমার, এগুলো আমি পড়াই দিব লাস্ট ক্লাসটাতে, কেমন? আচ্ছা দেখো, আরেকটা আছে অটো প্রভাবক বা স্বপ্রভাবক। কি আছে? অটো প্রভাবক বা স্বপ্রভাবক। এটা বলতে কি বোঝাবে? দেখো এখানে অটো প্রভাবকের উদাহরণটা মনে রাখবা। অটো প্রভাবকের উদাহরণ হচ্ছে Mn2+। Mn2+, এটা কি? অটো প্রভাবকের উদাহরণ। বেসিক্যালি যে ঘটনাটা ঘটে, অটো প্রভাবক বলতে এমন একটা প্রভাবককে আমরা বুঝবো যে এখানে ধরো একটা বিক্রিয়া তুমি করতেছো, বিক্রিয়া করার সময় যত বেশি Mn2+ তৈরি হবে, মানে উৎপাদের একটা প্রোডাক্ট যদি, দেখো তোমার কখন তুমি সেটাকে অটো প্রভাবক বলবা? যদি কোনো একটা প্রভাবক এমন হয় সে হচ্ছে ওই বিক্রিয়ার উৎপাদক। মানে ধরো একটা বিক্রিয়া হওয়ার সময় যে উৎপাদ তৈরি হচ্ছে, যত বেশি উৎপাদ তৈরি হবে তত বেশি দেখা যাবে বিক্রিয়াটা ফাস্ট হচ্ছে। তখন তার মানে কি? উৎপাদন পরিমাণ বাড়লে ওই উৎপাদনে কি করতেছে? বিক্রিয়াটাকে ফাস্ট করে ফেলতেছে। তো ওই তখন এই ধরনের প্রভাবককে আমরা বলি স্বপ্রভাবক, মানে নিজেই নিজের প্রভাবক। কেমন? এই যে দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের একটি নিজেই যখন প্রভাবকের ধর্ম সম্পন্ন হয় এবং তা নিজেই ওই বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, তখন তাকে অটো প্রভাবক বা স্বপ্রভাবক বলে। যেমন যত বেশি Mn2+ তৈরি হবে, এখানে দেখো এখানে কি আছে? এটা এখানে Mn2+ আকারে আছে। যত বেশি Mn2+ তৈরি হবে দেখা যাবে তত বেশি বিক্রিয়ার গতি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা অটো প্রভাবক হিসেবে কাজ করে। তারপর আরেকটা আছে আমাদের আবিষ্ট প্রভাবক। ভাই আবিষ্ট প্রভাবক জিনিসটা কি? আবিষ্ট মানে হচ্ছে কি জানো? আবিষ্ট মানে হচ্ছে তুমি ধরো অন্যের উপস্থিতি কিছু করা, অন্যের উপস্থিতি কিছু করা। খেয়াল করে দেখো নর্মালি কি হয়, এখানে তুমি যদি এই যে Na2S ওকে SO3 কে নাও, সোডিয়াম সালফাইডকে যদি তুমি নাও, সোডিয়াম সালফাইড তোমার, আচ্ছা এটাকে আগে চিন্তা করো। এখানে ধরো তুমি নিছো কাকে? এখানে ধরো তুমি নিছো হচ্ছে আমাদের সোডিয়াম আর্সেনাইডকে নিছো। এখানে কাকে নিছো? সোডিয়াম আর্সেনাইডকে নিছো। সোডিয়াম আর্সেনাইড যেটা আছে সেটা কিন্তু অক্সিজেনের সাথে কোনো ধরনের কি করে না? রিয়াকশন করে না। তাহলে সোডিয়াম আর্সেনাইড কি করে না? সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে কোনো রিয়াকশন করে না। কিন্তু এই সোডিয়াম আর্সেনাইডকে তুমি যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করাও এইটার উপস্থিতিতে বা এটা সহ, তখন দেখা যাবে আবার সোডিয়াম আর্সেনাইডটা এটার সাথে রিয়াকশন করে ফেলে। তার মানে তোমার ফার্স্টে কি হচ্ছে? এখানে ফার্স্টে আমার যে সোডিয়াম আর্সেনাইড আছে এটা কিন্তু অক্সিজেনের সাথে কি করে না? রিয়াকশন করে না। কিন্তু তুমি যখন এখানে সোডিয়াম সালফাইড আর সোডিয়াম আর্সেনাইড এটা মিশ্রিত দ্রবণে যখন অক্সিজেন চালনা করবা, তখন কিন্তু রিয়াকশনটা হয়ে যাবে। তার মানে এই সোডিয়াম সালফাইডের প্রভাবের কারণেই বেসিক্যালি সোডিয়াম এমনি তো বিক্রিয়া করতেছিল না। দেখো এই দুইজন, এইজন এবং এই ব্যক্তি, এরা রিয়াকশন করতেছিল না। খেয়াল করে দেখো এখানে, এই যে খেয়াল করে দেখো, এই যে এ এবং এরা রিয়াকশন করতেছিল না, কিন্তু এটার উপস্থিতিতে, এই যে এটার উপস্থিতিতে, সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে এরা দুজন কিন্তু রিয়াকশন করে ফেলছে। তো তখন সোডিয়াম সালফাইডকে তখন আমরা বলবো আবিষ্ট প্রভাবক, মানে এর উপস্থিতিতে বিক্রিয়া হয়েছে, এ ছাড়া বিক্রিয়া হইতো না। তখন এখানে সোডিয়াম সালফাইড হলো, উদাহরণটা মনে রাখবা, বলবে আবিষ্ট প্রভাবকের উদাহরণ কোনটা? সোডিয়াম সালফাইড। সোডিয়াম সালফাইড হলো আবিষ্ট প্রভাবকের উদাহরণ। আচ্ছা, এবার প্রভাবকের এখানে আরো দুটো টার্ম আছে। এখানে একটাকে আমরা বলি প্রভাবন সহায়ক বা প্রভাবক সহায়ক, আর একটা হচ্ছে প্রভাবক বিষ বলি। প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটরও বলা হয়। এরা কি? প্রভাবক সহায়ক যেগুলো আছে এরা আসলে অ্যাকচুয়ালি প্রভাবককে তার প্রভাবন ক্ষমতা মানে আরো বাড়ায় দেয়, মানে প্রভাবককে সহায়তা করে। যেমন দেখো সেটা হচ্ছে কি, এই বিক্রিয়াতে ধরো তোমার হচ্ছে আমাদের এই যে আমাদের আয়রন হচ্ছে প্রভাবক। এখানে দেখা যাবে এই আয়রন প্রভাবকের প্রভাবক সহায়ক হিসেবে থাকবে কি? মলিবডেনাম। তাহলে এরা কি? যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বা প্রভাবে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতা, মানে বিক্রিয়ার হার বৃদ্ধি করার ক্ষমতা বেড়ে যায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর বলি। আর যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে কমায় দেয়, যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতাকে কমায় দেয় তাদেরকে বলে প্রভাবক বিষ। যেমন চিন্তা করে দেখো কারা কারা হইতে পারে? সাধারণত ধুলাবালি, সালফার গুঁড়া, তারপরে তোমার হচ্ছে আর্সেনিক অক্সাইড, এইসব এগুলো কি হিসেবে কাজ করে বলতো? এগুলা প্রভাবক বিষ রূপে কাজ করে। এগুলো একটা এক্সাম্পল গুলো একটু মনে রাখবা, কেমন? যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে প্রভাবকের প্রভাবন ক্রিয়া কি হয়? হ্রাস পায়। প্রভাবন ক্রিয়া হ্রাস পায় বা কখনো কখনো একেবারে বন্ধ হয়ে যায়, তাদেরকে আমরা প্রভাবক বিষ বলে থাকি। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি প্রভাবক বিষ আমরা বলে থাকি। ঠিক আছে? তারপর প্রভাবকের প্রকারভেদ। প্রভাবক দুই প্রকারের হইতে পারে। এমন যদি হয় যে প্রভাবকের যে ভৌত অবস্থা, বিক্রিয়ক আর উৎপাদের ভৌত অবস্থা সেম, তাহলে এটাকে আমরা বলবো সমসত্ব প্রভাবন। দেখো অ্যাকুয়াস আছে এখানে,
এখানে লিকুইড আছে, ভৌত অবস্থাগুলো কিন্তু সেম। অ্যাকুয়াস আর লিকুইড যদিও সেম জিনিস না, অ্যাকুয়াস আর লিকুইড সেম জিনিস না। লিকুইড মানে কি, ধরো লিকুইড হচ্ছে পানি, লিকুইড তাহলে বিশুদ্ধ পানি। আবার ধরো এমন হইতে পারে যে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, তার মানে কি, মানে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে তুমি মিশাই ফেলছো, কেমন, তাহলে মিশ্রিত হয়ে গেলে সেটা হচ্ছে অ্যাকুয়াস। আর যদি বিশুদ্ধ অবস্থায় থাকে তাহলে সেটা কিন্তু লিকুইড। তাহলে লিকুইড আর অ্যাকুয়াস কিন্তু সেম জিনিস না, বাট তারপরে দুটো ভৌত অবস্থা কিন্তু তরল। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যাকুয়াস, এখানে লিকুইড, এখানে অ্যাকুয়াস, এখানে দেখো অ্যাকুয়াস, এখানে দেখো অ্যাকুয়াস, তাহলে সবার ভৌত অবস্থা সেম। তাহলে এটাকে আমি বলতে পারি সমসত্ব প্রভাবন বা হোমোজেনিয়াস ক্যাটালাইসিস। আর আরেকটা আছে অসমসত্ব প্রভাবন, যেখানে কি হবে বলতো, ধরো এটা গ্যাসীয় আছে, এটা গ্যাসীয় আছে, বাট এটা দেখো সলিড, তাহলে এটা হচ্ছে অসমসত্ব। অর্থাৎ এটা গ্যাসীয়, এটা ধরো গ্যাসীয়, এটা দেখো নিকেল, এটা কিন্তু সলিড, তাহলে দেখা যাবে এটা কিন্তু আবার কি হচ্ছে, এখানে অসমসত্ব প্রভাবন হচ্ছে। বুঝতে পারছো, অসমসত্ব প্রভাবন হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ঘটনা, যে যদি তোমার সবার যদি ভৌত অবস্থাটা সেম থাকে তাহলে সমসত্ব প্রভাবন, সবার ভৌত অবস্থা ডিফারেন্ট হইলে, একজনের ভৌত অবস্থা যদি ডিফারেন্ট হয় তাহলে সেটা হচ্ছে অসমসত্ব প্রভাবন। আচ্ছা, আর এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? তোমার এখান থেকে দেখো কি রকম কোশ্চেন আসতে পারে, আমি তোমাকে অ্যানালাইসিস করে দেখি। এখানে বলতে পারে যে স্পর্শ পদ্ধতিতে আমরা যখন সালফিউরিক অ্যাসিড তৈরি করি, তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি করার পদ্ধতি কি, স্পর্শ পদ্ধতি। তারপরে নাইট্রিক অ্যাসিড তৈরি করার পদ্ধতি কি, অসওয়াল্ড পদ্ধতি। তারপরে অ্যামোনিয়া উৎপাদন করার পদ্ধতি কি, হ্যাবার-বস প্রণালী। এই তিনটা একটু মনে রাখবা, যে সালফিউরিক অ্যাসিড তৈরি করার পদ্ধতি কি, সালফিউরিক অ্যাসিড তৈরি করার পদ্ধতিকে আমরা বলি স্পর্শ পদ্ধতি। নাইট্রিক অ্যাসিড তৈরি করার পদ্ধতিকে আমরা বলি অসওয়াল্ড পদ্ধতি। অ্যামোনিয়া তৈরি করার পদ্ধতিকে আমরা বলি হ্যাবার-বস প্রণালী বা হ্যাবার পদ্ধতি। তো এখানে দেখানো আছে কোন পদ্ধতিতে আমরা কাকে প্রভাবক হিসেবে ব্যবহার করে থাকি, কোন পদ্ধতিতে কাকে প্রভাবক হিসেবে ব্যবহার করি, এই জিনিসটা তুমি একবার করে রিডিং দিবা, কেমন? তারপর তো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আমরা এখন আলোচনা করবো আমাদের বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে। দেখো, বিক্রিয়া প্রকারভেদ বলতে আমরা বোঝাচ্ছি এরকম, যে একটা বিক্রিয়া একদম সম্পূর্ণ শেষ হয়ে যায় কিনা তার উপর বিশেষ করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, যে আমরা বিক্রিয়া শেষ হবে কিনা, আমরা এখানে বলতে পারি যে বিক্রিয়া শেষ হবে কিনা, আমরা এখানে বলতে পারি বিক্রিয়া শেষ হবে কিনা তার ভিত্তিতে দুই প্রকার, তাহলে বিক্রিয়া শেষ হবে কিনা তার ভিত্তিতে বিক্রিয়া আসলে কয় প্রকার, দুই প্রকার। যেমন বিক্রিয়া শেষ হবে কিনা তার ভিত্তিতে বিক্রিয়া দুই প্রকার। যেমন একটা আছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কারা, যে বিক্রিয়া আসলে কখনো শেষ হয় না, সেটাকে আমরা বলতে পারি উভমুখী বিক্রিয়া। আর আরেকটা আছে একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি হয়, শেষ হয়ে যায়। একমুখী বিক্রিয়া কি হয়, শেষ হয়ে যায়। একমুখী বিক্রিয়া শেষ হয়ে যায়, ঠিক আছে? তা আমরা চলো আমরা দেখার চেষ্টা করবো যে ভাই উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি আছে আর একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তো এট ফার্স্ট আমরা এখানে আলোচনা করব আমাদের উভমুখী বিক্রিয়া নিয়ে। এট ফার্স্ট আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে উভমুখী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে উভমুখী বিক্রিয়াটার বৈশিষ্ট্য কি, এটা কখনো সম্পূর্ণ কি হবে না, উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো সম্পূর্ণ শেষ হবে না, কেমন? এটা কখনো কি হয় না, এটা কখনো এটা সাম্য অবস্থায় পৌঁছায়। এটার বৈশিষ্ট্য হচ্ছে এই বিক্রিয়াগুলা, উভমুখী বিক্রিয়াগুলা সাম্য অবস্থায় পৌঁছায়, কিন্তু এগুলা কখনো কি হয় না বলতো, সম্পূর্ণভাবে কখনো শেষ হবে না, সম্পূর্ণভাবে কখনো শেষ হবে না। মানে এটা সাম্য অবস্থায় পৌঁছাবে, কিন্তু এটা কখনো সম্পূর্ণভাবে শেষ হবে না। যেমন এরকম এক্সাম্পল কি দিতে পারে, ধরো বদ্ধ পাত্রে তুমি যদি গ্যাসীয় বিক্রিয়া করো, এরকম এক্সাম্পল দিতে পারে যে তুমি যদি এখানে কি করো, বদ্ধ পাত্রে, ধরো বদ্ধ পাত্রে তুমি এখানে গ্যাসীয় বিক্রিয়া করছো, বদ্ধ পাত্রে ধরা যাক তুমি গ্যাসীয় বিক্রিয়া করছো, তাহলে এটা কিন্তু কিসের উদাহরণ, বদ্ধ পাত্রে যদি তুমি গ্যাসীয় বিক্রিয়া করো তাহলে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার উদাহরণ। যেমন কিরকম, ধরো নাইট্রোজেন গ্যাসকে নিলা, তারপরে তুমি এখানে 3 মোল হাইড্রোজেনকে নিলা, তারপর ধরো তুমি এখানে অ্যামোনিয়া তৈরি করতেছো হ্যাবার-বস প্রণালীতে, এখানে ধরো তুমি অ্যামোনিয়া তৈরি করছো গ্যাসীয় অবস্থায়। তাই এখন এই বিক্রিয়াটা তুমি যদি বদ্ধ পাত্রে করো তাহলে এটা উভমুখী বিক্রিয়া হবে, আর উভমুখী বিক্রিয়াকে আমরা ডাবল এরো চিহ্ন দিয়ে দেখাই। বাট বিক্রিয়াটাকে তুমি যদি খোলা পাত্রে করতা তাহলে গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে যে কোনো একজন উড়ে চলে যাবে, বা কয়েকজন উড়ে চলে যাবে যারা গ্যাসীয় উপাদান, তাহলে বিক্রিয়াটা কিন্তু আর উভমুখী হবে না। কেমন? উভমুখী মানে কি, বিক্রিয়াটা সামনের দিকেও চলবে, বিক্রিয়াটা পিছন দিকেও চলবে। তাহলে এটা কখন সম্ভব, যদি বিক্রিয়াটাকে তুমি একটা বদ্ধ পাত্রে করো, ঠিক আছে? বদ্ধ পাত্রে তুমি যদি বিক্রিয়া করো তাহলে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া হবে। আশা করি বুঝতে পারছি। দুই নম্বর হচ্ছে উইক অ্যাসিড এবং উইক বেসের বিয়োজন। কার বিয়োজন? দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের বিয়োজন, বা
দুর্বল ক্ষারের বিয়োজন। ভাই এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন? দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারের বিয়োজন এটা কিন্তু উভমুখী বিক্রিয়া। তাহলে কি বিক্রিয়া? দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিয়োজন। যেমন কিরকম দেখো, ধরো তুমি যদি এখানে CH3COOH কে নাও, তুমি দেখবা না যে জীবনে এই একমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়, না না না, এখানে কি ব্যবহার করা হয়? এখানে উভমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? উভমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। এখানে কি ব্যবহার করা হয়? উভমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এখানে H প্লাস তৈরি হয় আর এই জায়গায় CH3COO- থাকে। আবার দেখো, ধরো তুমি যদি এখানে NH4OH কে নাও, এটার ক্ষেত্রেও কিন্তু কি করা হয় বলতো? উভমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়। এখানে কি পাই? OH- পাই, আর এখানে আমরা NH4+ পাই। তাহলে এই যে দেখো একটা দুর্বল অ্যাসিড, এই যে দেখো একটা দুর্বল ক্ষার, এদের যে বিয়োজনগুলা, এগুলো কিন্তু কি হইলো? এগুলো কিন্তু তোমার উভমুখী মানে উভমুখী হবে বিক্রিয়াগুলা। বুঝছো? বুঝছো জিনিসগুলো নাকি বুঝো নাই? বলো তো একটু করে, এই জিনিসটা কি বোঝা গেছে? আশা করি এই জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তো যদি বুঝে থাকি তাহলে দেখো আরেকটা উদাহরণ তোমার দেখে আসো। সেটা হইলো, ধরো এমন যদি হয়, আচ্ছা আমরা এখানে কিছু জিনিস তোমার বলি, দেখো সেটা হইলো, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে দুর্বল অ্যাসিড যেটা আছে, দুর্বল অ্যাসিডকে আমরা উইক অ্যাসিড বলি, বা এটাকে আমরা WA এভাবে করে লিখবো। দুর্বল অ্যাসিডকে আমরা কিভাবে লিখবো? উইক অ্যাসিড বা WA এভাবে লিখবো। তাহলে বুঝতেই পারতেছো সবল অ্যাসিডকে তাহলে কিভাবে লেখা হবে? বুঝতেই পারতেছো যে সবল অ্যাসিডকে তাহলে আমরা কিভাবে নোটেশন দিব? এটাকে আমরা লিখবো স্ট্রং অ্যাসিড। তারপর দুর্বল ক্ষার বা দুর্বল বেস, এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো উইক বেস। তারপরে সবল বেস বা স্ট্রং বেস, এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা লিখবো SB দিয়ে। ঠিক আছে, SB এভাবে করে লিখবো। আচ্ছা, 3 নাম্বার আরেকটা রিঅ্যাকশনও উভমুখী হইতে পারে। সেটা হইলো, তুমি যদি একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা উইক বেসের প্রশমন বিক্রিয়া ঘটাও, বা তুমি যদি একটা কথার কথা উইক অ্যাসিডের সাথে স্ট্রং বেসকে তুমি যদি প্রশমন বিক্রিয়া ঘটাও, বা এমনও হইতে পারে তুমি যদি উইক অ্যাসিড আর উইক বেসের মধ্যে যদি প্রশমন বিক্রিয়া ঘটাও, এই বিক্রিয়াগুলোও উভমুখী হবে। মানে তুমি যদি যে কোনো একটাকে উইক রাখো, তাহলে সেই বিক্রিয়াগুলো কি হবে? সেই বিক্রিয়াগুলো উভমুখী হবে। যেমন এক্সাম্পল দিই তোমাকে, আসো ধরো তুমি এখানে লিখলা HCl যেটা একটা স্ট্রং অ্যাসিড, তারপর ধরো তুমি এখানে লিখলা NH4OH যেটা একটা উইক বেস। এদের মধ্যে যে রিঅ্যাকশনটা হবে এটা কিন্তু উভমুখী হবে। এদের মধ্যে যে রিঅ্যাকশন সেটা কিন্তু উভমুখী হবে। তার মানে এখানে পাবা তুমি NH4Cl পাবা, তারপর এই জায়গায় তুমি পাবা হচ্ছে এখানে পানি পাবা। বুঝা গেছে জিনিসটা? আশা করি বুঝতে পারছো। তারপর ধরো তুমি একটা যদি কাকে নাও, ধরো তুমি এখানে CH3COOH কে নিলা, তারপর ধরো তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কে নিলা, তারপর ধরো এখানে কিন্তু কি হবে? উভমুখী হবে। তাহলে এখানে তৈরি হবে CH3COONA, তারপর এখানে তৈরি হবে পানি। ঠিক আছে, তার মানে একটা যদি কি থাকে, একটা যদি উইক থাকে, যে কোনো একটা যদি কি থাকে, যে কোনো একটা যদি উইক থাকে, যে কোনো একটা উইক থাকলে হবে, এই বিক্রিয়াটা উভমুখী হবে। আচ্ছা, এবার আসো দেখি আমরা একমুখী বিক্রিয়ার উদাহরণ দেখে আসো। আমরা এবার যদি দেখতে চাই যে একমুখী বিক্রিয়ার উদাহরণ কি হবে, দেখো তুমি যদি কোনো কারণে উভমুখী বিক্রিয়ার উদাহরণগুলো বুঝতে পারো, তাহলে একমুখী বিক্রিয়ার উদাহরণগুলো একদম সিম্পল। একমুখী বিক্রিয়া যেগুলো আছে, এই একমুখী বিক্রিয়ার উদাহরণগুলো একদমই সিম্পল। কেমনে? তুমি জাস্ট উভমুখী বিক্রিয়াগুলোকে যে কন্ডিশনে করাইছো তার উল্টা কন্ডিশন নিবা, সেটাই একমুখী বিক্রিয়া হয়ে যাবে। যেমন একমুখী বিক্রিয়ার উদাহরণ কি হতে পারে? খোলা পাত্রে বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়ার প্রথম কি হতে পারে? খোলা পাত্রে গ্যাসীয় বিক্রিয়া। 1 নাম্বার হইতে পারে যে খোলা পাত্রে গ্যাসীয় বিক্রিয়া, এটা একমুখী বিক্রিয়া হইতে পারে। যেমন কিরকম? ধরো তুমি যদি এখানে ক্যালসিয়াম কার্বনেটকে নাও, এটা ধরো সলিড অবস্থায় আছে, এটাকে ধরো তুমি উত্তপ্ত করছো। উত্তপ্ত করলে এক ক্যালসিয়াম অক্সাইড পাবা সলিড অবস্থায়, আর এখানে কার্বন ডাই অক্সাইড পাবা গ্যাসীয় অবস্থায়। এখন তুমি বিক্রিয়াটাকে ধরো খোলা পাত্রে করছো, তাহলে এখান থেকে এই কার্বন ডাই অক্সাইড এই ভদ্রলোক কিন্তু উড়ে চলে যাবে। যেহেতু এটা খোলা পাত্রে করতেছো, তাহলে কিন্তু আর পিছন দিকে ব্যাক করবে না, এটাকে একমুখী তীর চিহ্ন দিয়ে এখানে দেখাবা। নাম্বার 2 হচ্ছে, দেখো উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের বিয়োজন ছিল উভমুখী। তাহলে সবল অ্যাসিড আর সবল ক্ষারের বিয়োজন, তাহলে সবল অ্যাসিড ও সবল ক্ষারের বিয়োজন এটা হবে একমুখী। তাহলে দেখো সবল অ্যাসিডের একটা উদাহরণ তুমি নাও, ধরো তুমি এখানে HCl কে নাও। তো HCl কে যখন তুমি বিয়োজিত করো, কি উৎপন্ন হয়? দেখো এখানে
এটা কিন্তু H প্লাস, মানে এটা সম্পূর্ণ আয়নিত হয়ে যায়। সবল অ্যাসিড কি হয়, সম্পূর্ণ আয়নিত হয়, তাই কিন্তু এখানে একমুখী দেখাই। তারপর ধরো সবল ক্ষারকে তুমি নাও, এটাও কি হবে, সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে। তার মানে এখানে সোডিয়াম প্লাস আর এই জায়গায় কিন্তু OH মাইনাস থাকবে, সম্পূর্ণ আয়নিত হয়ে যাবে। আবার প্রশমন বিক্রিয়া যদি আমরা দেখি, যে ধরো তুমি যদি এখানে কি করো, ধরা যাক তুমি যদি এখানে একটা 3 নাম্বার স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের তুমি যদি এখানে প্রশমন বিক্রিয়া করাও, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের প্রশমন বিক্রিয়া, তাহলে এটাও কিন্তু একমুখী হবে। মানে ধরো এখানে তুমি HCl কে নিলা, এই জায়গায় তুমি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড কে নিলা, এই জায়গায় তুমি কিন্তু কি পাবা, এই জায়গায় তুমি পাবা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পাবা, এই জায়গায় তুমি কিন্তু এখানে পানি পাবা। তাহলে দেখো এই যে বিক্রিয়াটা তুমি পাইলা, এই বিক্রিয়াটা কিন্তু একমুখী বিক্রিয়া হবে। আশা করি এই জিনিসগুলো এখানে বুঝতে পারছি। বলো তো এই জিনিসগুলো কি এখানে বোঝা গেছে সবার? এই জিনিসগুলো কি সবাই আমরা বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। তাহলে যদি বুঝে থাকি, তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে এবার আমাদের সাম্যাবস্থা শুরু হবে। দেখো একটা চিত্র এখানে দেখা যাচ্ছে, দেখো সাম্যাবস্থা আমাদের স্টার্ট হবে। সাম্যাবস্থার আসলে মিনিংটা কি? সাম্যাবস্থার আসলে মিনিংটা কি? সাম্যাবস্থার মিনিং হইতেছে, এটার মিনিং হচ্ছে, এটা সাম্যাবস্থা মানে হইলেও মনে রাখবা, সাম্যাবস্থা যখন হবে এখানে মনে রাখবা বাইরে থেকে দেখে মনে হবে এখানে কোনো পরিবর্তন হয় না, এখানে কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে এখানে কোনো ধরনের পরিবর্তন হবে না। এখন কি পরিবর্তন হবে না বা কি হবে না হবে, চলো আলোচনা করার চেষ্টা করি। তাহলে সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে বাইরে থেকে দেখে মনে হবে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না বা এখানে কোনো পরিবর্তন হয় না। চলো দুইটা জিনিস তোমাকে দেখাই। এখানে এটা দেখো, দেখবা বিয়ে বাড়িতে তোমার সে কিছু হাত ধোয়ার জন্য, গ্রামের বিয়ে বাড়িতে এরকম কিছু ওই যে ট্যাঙ্ক টাইপের থাকে, যেখানে দুইটা নল থেকে আসলে পানি পড়ে, এই নল থেকে ধরো সাপ্লাই আসে, এই নল থেকে তুমি ধরো হাত মুখ ধো। যাই হোক, দেখো এখানে সিস্টেম দাঁড় করাইছি আমরা। ধরা যাক এখানে পানি রাখা আছে, ধরা যাক এখানে পানি রাখা আছে, ঠিক আছে, এখানে পানি রাখা আছে। আচ্ছা, এখন ধরো এই নল থেকে এখানে পানি পড়তেছে। এখন এই নল থেকে যখন পানি পড়তেছে, ধরো কথার কথা এই নল থেকে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে পানি পড়ে, আর এই নল থেকে যদি ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে পানি পড়ে, তাহলে তুমি যদি এখানে দাঁড়াও, ধরো তুমি এখানে দাঁড়াইলা, তুমি এখানে দাঁড়ায় তোমার চোখ এখানে তুমি পর্যবেক্ষণ করতেছো জিনিসটাকে, তুমি এখানে পর্যবেক্ষণ করতেছো তোমার চোখ দিয়ে। কি পর্যবেক্ষণ করতেছো? এই নলের এই মানে এই পানির উচ্চতার হাইটকে পর্যবেক্ষণ করতেছো। কাকে পর্যবেক্ষণ করতেছো? এখানে যে পানির হাইট আছে, এখানে যে পানির হাইট আছে, হাইটকে তুমি পর্যবেক্ষণ করতেছো, এইচ কে তুমি এখানে পর্যবেক্ষণ করতেছো। কি মনে হয়, এইচ চেঞ্জ হবে নাকি এইচ কনস্ট্যান্ট থাকবে? কি মনে হয়, এইচ কি চেঞ্জ হবে না এইচ কনস্ট্যান্ট থাকবে? তুমি বলো যে ভাই এখানে যেহেতু উপর থেকে বেশি স্পিডে পানি পড়তেছে, যেহেতু উপর থেকে বেশি স্পিডে পানি পড়তেছে, তাইলে এখানে অবশ্যই কি হবে, পানির উচ্চতা বেড়ে যাবে। এমন যদি হয়, ধরো এখান থেকে তুমি পানি ফেলতেছো 5 মিটার পার সেকেন্ড বেগে, ভালো করে শোনো কথাটা, তুমি পানি ফেলতেছো 5 মিটার পার সেকেন্ড বেগে, আর পানি বের করতেছো 5 মিটার পার সেকেন্ড বেগে। মানে যেই স্পিডে তুমি পানিকে এখানে ফেলতেছো, সেই স্পিডে তুমি পানিকে এখানে বের করে ফেলতেছো। যেই স্পিডে তুমি পানি ফেলতেছো, সেই স্পিডে তুমি পানি বের করে ফেলতেছো। তাহলে অ্যাকচুয়ালি পানির হাইট কি কোনো পরিবর্তন হবে? তখন তুমি বলবা যে না, এখানে পানির হাইটের কোনো পরিবর্তন হবে না, পানির হাইটের এখানে কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, আমাদের এখানে দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে, ধরো একটা যখন রাসায়নিক বিক্রিয়া যখন হয়, ধরো এখানে একটা রাসায়নিক বিক্রিয়া আমি লিখতেছি, ধরো এ আর বি যুক্ত হয়ে, কথাটা ভালো করে শোনো, ধরো এ আর বি যুক্ত হয়ে সি আর ডি তৈরি করবে। এ আর বি যুক্ত হয়ে কি তৈরি করবে? এখানে এ আর বি যুক্ত হয়ে সি আর ডি তৈরি করলো। তাহলে কি তৈরি করলো? এখানে সি আর ডি তৈরি করছে। একদম যখন স্টার্টিং এ, একদম শুরুতে কি হবে? কোনো সি আর ডি ছিল না। এ আর বি ফার্স্টে যুক্ত হয়ে সি আর ডি তৈরি করা শুরু করবে। বাট সি আর ডি যখন তৈরি করা শুরু হবে, তখন সি আর ডি যখন তৈরি হবে, তখন তাদের মধ্যে সংঘর্ষ হবে। তারাও কিন্তু আবার কি তৈরি করতে যাবে? এ আর বি তৈরি করতে চাইবে। মানে এখানে তারাও কিন্তু কি করতে চাইবে? এই এ আর বি তৈরি করতে চাইবে। তাহলে এখানে দুইটা বিক্রিয়া একসাথে হয়। এখানে কি হয়, তুমি যদি বদ্ধ পাত্রে এই বিক্রিয়াটা করো, তাহলে এখানে দুইটা বিক্রিয়া একসাথে হবে। এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে এ আর বি থেকে চেষ্টা করা হবে সি আর ডি তৈরি করার জন্য। এ আর বি থেকে তুমি যদি সি আর ডি তৈরি করো, এই বিক্রিয়াটাকে তুমি বলতে পারো সম্মুখ বিক্রিয়া। এই বিক্রিয়াকে তুমি বলতে পারো সম্মুখ, যার ইংলিশ নাম হচ্ছে ফরওয়ার্ড বিক্রিয়া তুমি বলতে পারো, বা ফরওয়ার্ড রিয়াকশন, এটাও তুমি বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে আবার কি হবে, ওই যে সি আর ডি যখন তৈরি হওয়া শুরু করবে, তখন সি আর ডি থেকে তোমার এ আর বি তৈরি হওয়া শুরু করবে। ওই যে সি আর ডি তৈরি হইলো, সেখান থেকে কি তৈরি হবে? এ আর বি তৈরি হবে। এটাকে তুমি বলতে পারো পশ্চাৎ বিক্রিয়া, এটাকে তুমি বলতে পারো পশ্চাৎ
বা এটাকে তুমি বলতে পারো ব্যাকওয়ার্ড রিয়াকশন, এটাকে তুমি বলতে পারো ব্যাকওয়ার্ড বিক্রিয়া, এটাকে তুমি বলতে পারো। এখন দেখো, ধরো এই এ আর বি থেকে যে সি আর ডি তৈরি হচ্ছে, এটা একটা স্পিডে ঘটতেছে, একটা স্পিডে ঘটতেছে। তো সম্মুখমুখী বিক্রিয়াটা যে স্পিডে ঘটে, সম্মুখমুখী বিক্রিয়াটা যে স্পিডে ঘটে, কথাটা শোনো ভালো করে, সম্মুখমুখী বিক্রিয়া যেটা আছে এটা যে স্পিডে ঘটবে, মানে এটার যে ব্যাগ, এই বিক্রিয়ার যে ব্যাগ, এই বিক্রিয়ার যে ব্যাগ, এটাকে আমরা আর এফ বলি। আর এফ মানে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, আর এফ মানে কি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা যেই ব্যাগে ঘটে, পশ্চাৎমুখী বিক্রিয়াটা যেই ব্যাগে ঘটে তাকে আমরা বলি আর বি বা রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে আর এফ এর পরিচয় কি? তাহলে আমরা বলতে পারি আর এফ এর পরিচয় হচ্ছে, আর এফ এর পরিচয় হচ্ছে রেট অফ ফরওয়ার্ড, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। আর আরবি এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে আর এফ এর পরিচয় হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, আরবির পরিচয় হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যখন পানি এখান থেকে পড়তেছিল এটাকে তুমি বলতে পারো আর এফ, আর পানি যখন নিচের দিকে পড়তেছে এটাকে তুমি বলতে পারো আরবি, ঠিক আছে? তো কখন এই বিক্রিয়াটা, মানে কখন এই জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছাবে, বা সাম্যাবস্থায় পৌঁছানো মানে কি, বাইরে থেকে আমি এটার কোনো পরিবর্তন দেখবো না, মানে এটা এখানে ধরো হাইটটা অপরিবর্তনীয় থাকবে। তো কখন হবে সেটা? যখনই এই আর এফ এর মানটা যখন আরবির মানের সমান হবে। তাহলে বিক্রিয়ায় সাম্যাবস্থায় পৌঁছানোর শর্ত কি? রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন সাম্যাবস্থায় পৌঁছানোর শর্ত হচ্ছে সেই বিক্রিয়ার যে সম্মুখমুখী বিক্রিয়ার যে ব্যাগটা, সেটা যখন পশ্চাৎমুখী বিক্রিয়ার ব্যাগের সমান হবে তখনই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাবে। তখনই কি হবে এখানে? তাহলে সেটা সাম্যাবস্থায় পৌঁছাবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে 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 যদি কি হয়, মানে সাম্যাবস্থায় পৌঁছানোর শর্ত, তাহলে এখানে যদি আমি লিখি যে সাম্যাবস্থায় পৌঁছানোর শর্ত, সেটা হইলো কি হইতে হবে? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। চিন্তা করে দেখো, যদি এটা 5 আর এটা যদি 2 হইতো, তাহলে কিন্তু সেটা হাইট এখানে ক্রমাগতভাবে পরিবর্তন হইতো। সাম্যাবস্থা মানে কি কোনো পরিবর্তন হচ্ছে না, বাইরে থেকে দেখে কোনো পরিবর্তন আমার মনে হচ্ছে না। এটা কখন সম্ভব? যখন এই যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু কি হবে? রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। যখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, তখনই আমরা বলতে পারবো এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছাইছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে চিন্তা করে দেখো তো, এই সাম্যাবস্থাটা কি একটা স্থির অবস্থা নাকি গতিশীল অবস্থা? মানে এখানে যে সাম্যাবস্থার অর্জন হয়েছে বা রাসায়নিক সাম্যাবস্থা, এটা কি স্থির অবস্থা না গতিশীল অবস্থা? চিন্তা করে দেখো, বলতো এখানে যখন পানি পড়তেছে আর এখানে পানি বের হয়ে যাচ্ছে, এখানে যে পানিটা আছে এইটা কি স্থির আছে, বা পানি বারবার চেঞ্জ হচ্ছে না? নতুন পানি আসতেছে, পুরাতন পানি বের হয়ে যাচ্ছে, নতুন পানি আসতেছে, পুরাতন পানি বের হয়ে যাচ্ছে, নতুন পানি আসতেছে, পুরাতন পানি বের হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, মানে দুইটা, এই যেটা আসার রেট আর যাওয়ার রেট, দুই রেটটা রেট সমান বলে তোমার মনে হচ্ছে যে এখানে হাইটটা কনস্ট্যান্ট বা এখানে সাম্যাবস্থায় আছে। বাট ইন্টারনালি কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে এখানে যে ঘটনাটা ঘটবে, ধরো যখন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছায় যায়, তখন এ আর বি থেকে কিন্তু সি আর ডি তৈরি হইতে থাকে, আবার সি আর ডি থেকেও কিন্তু কি তৈরি হইতে থাকে? এ আর বি তৈরি হইতে থাকে। বাট দুইটা তৈরি হওয়ার স্পিড সেম বলে, দেখো দুইটা তৈরি হওয়ার স্পিডটা সেম বলে। মানে এখানে কিন্তু এ আর বি, আর এখানে ধরো সি আর ডি আছে, এইখান থেকে কিন্তু এইটা তৈরি হবে, আবার কন্টিনিউয়াসলি এখান থেকে কিন্তু এটা তৈরি হবে। এটা যে এটা তৈরি হবে তাকে আমরা বলি আর এফ, এটা যে এটা তৈরি হবে তাকে আমরা বলি আর বি। তো এই অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামে গিয়ে দুইটাই কিন্তু চলতে থাকবে, দুইটাই চলতে থাকবে, বাট দুইটা সেম রেটে চলে বলে আমি বাইরে থেকে দেখে মনে হয় যে জিনিসটা মনে হয় সাম্যাবস্থায় পৌঁছাই গেছে। তখন দেখা যায় বিক্রিয়া তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, ঘনমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে দেখে মনে হচ্ছে জিনিসটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে। বিক্রিয়ার বর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, মানে বিক্রিয়ার সাম্যাবস্থা বলতে কি বোঝায় তোমাকে আমি দেখাচ্ছি একটু পরে। বাট দেখে মনে হবে এখানে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু পুরাতন পানিটা বের হয়ে যাচ্ছে, নতুন পানি কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো এই জন্য আমরা বলি রাসায়নিক সাম্যাবস্থা এটা হচ্ছে একটা গতিশীল অবস্থা, এটা কিন্তু স্থির অবস্থা না। রাসায়নিক সাম্যাবস্থা এটা কি অবস্থা? একটা গতিশীল অবস্থা। রাসায়নিক অবস্থা কেন, রাসায়নিক সাম্যাবস্থা কেন গতিশীল অবস্থা, এটা আমরা সাইকেলে পড়াইছি, এটা এখানে পড়াবো না, কারণ এইচএসসি তে আসলে এটা লাগবে না তোমার, কেমন? এইচএসসি তে তোমার লাগবে না, তাই এই জিনিসটা তোমাকে এখানে আমি পড়াচ্ছি না। ওকে, বাট তুমি যদি পড়তে চাও তাহলে তুমি সাইকেলে জয়েন হইতে পারো, যদি তুমি 27 ব্যাচের হও বা 28 সামনে যদি যাই আসো তারা, কেমন? যাই হোক, দেখো তাহলে আশা করি এই জিনিসগুলো আমরা এখানে ক্লিয়ার আইডিয়া পাইছি। তো চলো আমরা একটু করে নেক্সটে আগাই, নেক্সটে আগাই আসো। নেক্সটে আমরা তারা দেখতেছি, এখানে আমি বললাম অলরেডি তোমাকে, সেটা হচ্ছে কি, সেটা বললাম
যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঠিক তখনই সাম্যাবস্থায় উপনীত হবে যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এটা কি হবে, এটা যখন পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা বেগের সমান হবে, মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটা যখন সমান হবে তখনই সেটা সাম্যাবস্থায় পৌঁছাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করে দেখি, এখানে দেখো সেটা হচ্ছে একটা যদি আমি তোমাকে গ্রাফ দেখাই, এখানে আমি গ্রাফ দেখাই, ধর এটা ওয়াই এক্সিস টানলাম, এখানে একটা ওয়াই এক্সিস টানলাম, আর ধরো এখানে একটা আমি এক্স এক্সিস টানলাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমি এখানে দেখাচ্ছি রেট বা বিক্রিয়ার হার, কেমন? আর এখানে আমি দেখাচ্ছি তোমার হচ্ছে ধরো কথার কথা সময় টি কে আমরা এখানে দেখাচ্ছি। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, একদম স্টার্টিং এ কি হয়, চলো আমি একটা কাজ করি, এটাকে একটু আমি এই পাশে নিয়ে আসি। দেখো একদম স্টার্টিং এ কি হয়, চলো অ্যানালাইসিস করার চেষ্টা করি। ওকে দেখো, ধরো একটা বিক্রিয়া দিয়ে বুঝাই আসো, ধরো একটা এ আর বি বিক্রিয়া করে ধরা যাক এখানে সি আর ডি তৈরি করতেছে। আচ্ছা এখন একদম স্টার্টিং এ আমরা জানি আমার কাছে এখানে এ এর ঘনমাত্রা এটা অনেক বেশি থাকে, বি এর ঘনমাত্রা অনেক বেশি থাকে। আচ্ছা ফরওয়ার্ড রিঅ্যাকশনে সম্মুখমুখী বিক্রিয়াতে এরা হচ্ছে বিক্রিয়ক, এরা হচ্ছে বিক্রিয়ক। আর তোমাদেরকে আমি আগের লেকচারে পড়াইছি না যে রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু কি হয়ে থাকে, কে ইনটু সি টু দি পাওয়ার এন, যেখানে কি ছিল, সি ছিল বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই স্টার্টিং এ বিক্রিয়কগুলোর ঘনমাত্রা বেশি, কোনটার সাপেক্ষে, তাহলে আরএফ এর সাপেক্ষে, তাহলে আরএফ এর পরিমাণটা কিন্তু বেশি হবে, ঠিক আছে? আর অন্যদিকে সি আর ডি এর পরিমাণ একদম লোয়েস্ট, মানে স্টার্টিং এ তো কোনো সি আর ডি তৈরি হয়নি, তাহলে এটার যে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটা হবে অনেক কম। কেন আরবি কেন কম হবে, কারণ আরবির জন্য, আরবি যখন হয়, আরবি মানে কি, তুমি এখান থেকে এখানে আসতেছো, তা আরবির সাপেক্ষে কিন্তু এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদক, তাহলে এগুলো কিন্তু পরিমাণ অনেক কম একদম স্টার্টিং এ বা টি ইকুয়াল টু 0 সময়ে। তাহলে আরবির পরিমাণটা একদম স্টার্টিং এ মানে 0 নিয়ার টু 0, টি ইকুয়াল টু 0 সময়ে। বাট সময় গড়ানোর সাথে সাথে কি হবে দেখো তো, সময় গড়ানোর সাথে সাথে, আচ্ছা যখন সময় গড়াবে তখন বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে, তার মানে আলটিমেটলি সময় গড়ানোর সাথে সাথে এই এ এর ঘনমাত্রা কমতে থাকবে, বি এর ঘনমাত্রা কমতে থাকবে, তার মানে আরএফ এর মানটাও কমতে থাকবে, তাই না? সময় যখন যত বেশি গড়াবে তখন বিক্রিয়কগুলো উৎপাদে খরচ হবে, তো বিক্রিয়কের ঘনমাত্রা কমবে, তাহলে এখানে আরএফ এর পরিমাণটা কমবে যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমে যাচ্ছে। আর অন্যদিকে উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকবে, সি এর ঘনমাত্রা বাড়বে, ডি এর ঘনমাত্রা বাড়বে, তাহলে এই ক্ষেত্রে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এটাও কিন্তু বাড়বে। তার মানে আমি যদি গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি, একদম টি ইকুয়াল টু 0 সময়ে আরএফ এর মান থাকে হাইয়েস্ট, এটা সময় গড়ানোর সাথে সাথে এভাবে করে কমতে থাকে, আর অন্যদিকে তোমার টি ইকুয়াল টু 0 সময়ে আর বি এটার মান থাকে 0, সময় গড়ানোর সাথে সাথে এটা বাড়তে থাকে, বাড়তে এরা এক জায়গায় মিলন হয়। আর এদের এক জায়গায় মিলন হওয়ার পরে এরা এরপরে ওই যে আর এফ ইকুয়াল টু আরবি এই রেটে, এটা কিন্তু আগাইতে থাকবে, বুঝছো? তাহলে দেখো এইখানে যেটা আছে, আমরা এখানে যেটা পাইছি, হ্যাঁ দেখো, তাহলে আমাদের একটু নোটেশন দিয়ে আসো, নোটেশন গুলো দিই, ডিনোট করে আসো। সেটা হইলো আমার এটা কি ছিল, এটা হচ্ছে আমার আরএফ, তাই না? আরএফ এর মান দেখো সময় গড়ানোর সাথে সাথে আস্তে আস্তে কমতেছে। আর এটা কি ছিল, এটা হচ্ছে আমার আরবি, তাহলে দেখো এটা সময় গড়ানোর সাথে আস্তে আস্তে বাড়তেছে। যখনই এই যে দেখো এই পয়েন্ট আসার পর কি হচ্ছে, এই পয়েন্টে কিন্তু আরএফ আর আরবি এটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে, আরএফ এবং আরবি কি হয়ে গেছে, এখানে ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল হওয়ার পরে এটা কিন্তু এভাবে করে চলতেছে। তো যেই পয়েন্টে ইকুয়াল হয়েছে, মানে এখান থেকে কিন্তু কি স্টার্ট হয়েছে, এখান থেকে কিন্তু ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা শুরু হয়েছে। যেই পয়েন্টে এটা ইকুয়াল হয়ে যায় সেখান থেকে কিন্তু কি স্টার্ট হয়, সাম্যাবস্থা শুরু হয়। তাহলে এটা একটা পার্টিকুলার টাইমে এটা অর্জন হয়েছে, এখন তুমি চিন্তা করে একটু করে, যদি তুমি এখানে প্রভাবক ইউজ করতা তাহলে দেখা যেত এই সাম্যাবস্থাটা আরো কম সময়ে অর্জন হইতো, মানে জিনিসটা এভাবে করে যাইতো, এভাবে করে আসতো, এভাবে করে যেত, এটা দেখাচ্ছি না আমরা। আশা করি এই গ্রাফটা তুমি এখানে বুঝতে পারছো। তাহলে তোমাকে যদি কেউ বিক্রিয়ার হার বনাম তোমার যদি সময়ের লেখচিত্র আঁকতে বলে, আশা করি যে সেই জিনিসটা এখানে তুমি পারবা। বলো এই গ্রাফটা বুঝতে পারছো কিনা সবার কি ক্লিয়ার, এই গ্রাফটা কি বুঝতে পারছো? হ্যাঁ সাইকেলের ক্লাস তুমি বুঝতে পারবা, বলো তো এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই?
ক্লিয়ার সবার এই জিনিসটা? ওকে, ভেরি গুড। একটা সেকেন্ড, ঠিক আছে। চলো আমরা তাহলে এরপরে নেক্সটে চলে যাই। আসো নেক্সটে আমরা তাহলে এখন এই যে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া নিয়ে কিছু কথাবার্তা আছে আমাদের। চলো সেই কথাবার্তাগুলো আমরা আলাপ করার চেষ্টা করি। প্রথম যে কথাবার্তাটা আছে সেটা হলো আমার বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বা বিক্রিয়া শেষ হচ্ছে কিনা তার উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা ছিল একমুখী বিক্রিয়া, একটা ছিল উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া জিনিসটা কি, যে বিক্রিয়াটা একই সাথে সম্মুখ দিকেও যাবে আবার পশ্চাৎ দিকেও ঘটবে, সেটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। আচ্ছা, উভমুখী বিক্রিয়া এটা কি হয়, এরপরে সাম্যাবস্থায় উপনীত হয়। উভমুখী বিক্রিয়া কি হয়, সাম্যাবস্থায় উপনীত হয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলতেছে বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো তুমি একটা বিক্রিয়াকে এখানে যদি লিখি আমরা, মানে তুমি যদি এখানে হাইড্রোজেনকে নাও আর আয়োডিনকে নাও, তাহলে এখান থেকে তুমি কি পাবা, 2HI পাবা। আবার তুমি যদি এখানে এই যে 2HI কে নিতা, তারপরে তুমি চাইলে এখানে বিক্রিয়া শুরু করতে পারতা, H2 + I2 পাইতা। মানে তুমি চাইলে এভাবে মানে এদেরকে বিক্রিয়ক বানায় বিক্রিয়া শুরু করতে পারো, অথবা তুমি জানো এটাকেও বিক্রিয়ক বানায়ও বিক্রিয়া শুরু করতে পারো, মানে যে কোনো দিক থেকে বিক্রিয়াটা শুরু করা যাবে। ওকে, এই বিক্রিয়াগুলো কখনো সম্পূর্ণরূপে কি হয় না, শেষ হয় না, মানে কখনো শেষ হবে না, এটা সাম্যাবস্থায় পৌঁছাবে। আর এটাকে যখন আমরা সমীকরণ আকারে লিখবো তখন আমরা কিন্তু এখানে উভমুখী তীরচিহ্ন ব্যবহার করব, আচ্ছা দেখো, বিক্রিয়াকে যে দিক থেকেই শুরু করা হোক না কেন, শুধুমাত্র একটা নির্দিষ্ট অবস্থাতে পৌঁছালেই সাম্যাবস্থা কি হবে, সাম্যাবস্থা অর্জিত হবে। ভাই এই কথাটা বুঝি নেই, মানে ব্যাপারটা হচ্ছে তুমি বিক্রিয়াকে যে দিক থেকেই শুরু করো একটা পার্টিকুলার টাইমে গিয়ে বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছাবে। এই কথার মানে কি, চলে এক্সাম্পল দিয়ে বুঝে আসো। মানে ধরো কথার কথা আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, চলো বুঝে আসো। দেখি নেক্সট এখানে দিয়ে আসো। দেখো একটা এক্সাম্পল দিই, চলো তোমাকে ক্লিয়ার করি। ধরো এখানে আমি একটা রিঅ্যাকশন লিখতেছি। রিঅ্যাকশনটা হচ্ছে এরকম যে ধরো আমার কাছে এখানে আছে এই যে এ আছে, এখানে ধরো এ থেকে বি তৈরি হচ্ছে। খুব মনোযোগ দিয়ে বুঝো জিনিসটা। এ থেকে ধরা যাক আমার কাছে এখানে বি তৈরি হচ্ছে, ঠিক আছে? এ থেকে ধরা যাক আমার কাছে এখানে বি তৈরি হচ্ছে। ওকে, খুব ভালো কথা। এ থেকে বি তৈরি হলে তো খুব ভালো। ওকে, তাহলে এখানে আমার এ থেকে বি তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আবার এই বিক্রিয়াটা আমি যদি টি = 0 সময় লিখি, ধরো তার মানে যেহেতু আমার এ হচ্ছে এখানে বিক্রিয়ক, তাহলে একদম স্টার্টিং এ এর পরিমাণ থাকবে কত? এ থাকবে 100% আর বি থাকবে 0%। আমি বললাম এখানে এ যেটা আছে সেটা ধরো কথার কথা 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে এখানে আমি কি লিখলাম? আমি লিখলাম যে ধরি এ 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছায়। এটা আমি ধরে নিলাম সাম্যাবস্থায় পৌঁছায়, ঠিক আছে? এটা আমি ধরে নিলাম। ওকে, বুঝলাম জিনিসটা যে এ কি হবে, 40% বিয়োজিত হয়ে তারপর হচ্ছে তোমার কাছে এখানে সাম্যাবস্থায় পৌঁছাইলো, কোনো সমস্যা নেই। তার মানে ইকুইলিব্রিয়ামটাকে যদি আমি লিখতে চাই, বলো তো, আমি যদি এখন ইকুইলিব্রিয়াম অবস্থাকে লিখতে চাই, আমার কি হবে এখানে ইকুইলিব্রিয়াম অবস্থাটা? তাহলে এ যদি খেয়াল করো, এ যদি 40% বিয়োজিত হয়, তাহলে ইকুইলিব্রিয়ামে গিয়ে তার আর কত পার্সেন্ট আছে অবশিষ্ট থাকবে কিন্তু 60%, আর বাকি 40% এখানে তৈরি হয়ে যাবে। বাকি 40% এখানে কি হবে, তৈরি হবে। এই পয়েন্টটা কি বুঝতে পারছি সবাই? মানে এ তোমার 40% বিয়োজিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছাইছে, তাহলে 40% তার এখানে বিয়োজিত হয়ে গেছে, তাহলে বি তৈরি হবে 40% আর এ বাকি থাকবে 60%। ঠিক আছে, খুব ভালো করে বুঝলাম। এইবার যদি বিক্রিয়াটাকে আমি উল্টা করে দিতাম, তার মানে ধরো আমি যদি এবার বি কে বিক্রিয়ক বানাইতাম, কারণ আমি বললাম উভমুখী বিক্রিয়া যে তুমি যে কোনো দিক থেকে শুরু করতে পারো, উভমুখী বিক্রিয়া যে কোনো দিক থেকেই শুরু করতে পারো, উভমুখী বিক্রিয়া। যদি এবার আমি উল্টা দিক থেকে বিক্রিয়াটা শুরু করতাম, তাহলে কি হইতো দেখো তো? তাহলে এবার বি কে তুমি মেইন বিক্রিয়ক বানাইছো, বি কে তুমি এখানে মেইন বিক্রিয়ক চিন্তা করতেছো, তাহলে একদম স্টার্টিং এ বি থাকতো কতটুকু? বি থাকতো 100%। একদম স্টার্টিং এ বি থাকতো 100% আর এ থাকতো কতটুকু? এ থাকতো এখানে 0%, যেহেতু এটা এখানে উৎপাদন চিন্তা করছো। ইকুইলিব্রিয়ামে গিয়ে কি হবে জানো? কোন অবস্থায় গিয়ে জিনিসের সাম্যাবস্থায় পৌঁছাবে? যখন বিটা 40%-এ পৌঁছাবে আর এ যখন 60%-এ থাকবে। মানে এখানে একটা পয়েন্ট বলছে, দেখো পয়েন্ট আরেকবার পড়ে শোনো। বিক্রিয়কে যে দিক থেকে শুরু করা হোক না কেন,
শুধুমাত্র একটি নির্দিষ্ট অবস্থাতেই, শুধুমাত্র একটা পার্টিকুলার অবস্থাতেই কি হবে, তোমার পৌঁছালে সাম্য অবস্থা অর্জিত হবে। তার মানে যখনই বিক্রিয়াটা, এই যে দেখো, এই এ এর পরিমাণ যখন 60%, বি এর পরিমাণ যখন 40%, তখনই বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছায়। তাহলে বিক্রিয়াকে যদি উল্টো দিক থেকেও শুরু করো, তখন বি যখন 40%-এ পৌঁছাবে আর এ যখন 60%-এ পৌঁছাবে, তখনই এখানে বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাবে। আশা করি এই জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারলাম, এখানে কারো কোনো ডাউট নাই। ক্লিয়ার সবার এই জিনিসটা? এই পৃষ্ঠাটাকে সবাই বুঝতে পারছি? হ্যাঁ, ঠিক আছে, চলো। হ্যাঁ সাফি, কমেন্ট পড়তেছি, একটু করে আমাকে জানাও এই জিনিসটা বুঝতে পারছো কিনা। তো বুঝলে এইগুলো একটু পড়ো, আমি একটু পানি খাই। হ্যাঁ, ডেইলি আসলে ভাই ক্লাস হচ্ছে। ডেইলি ক্লাস কিভাবে হচ্ছে? কিছু দেখো, সব তো আর ফ্রি ক্লাস নিতে পারি না, পেইড ক্লাসেরও থাকে। তো পেইড ক্লাসের প্রায়োরিটি তো আগে থাকে, তো ডেইলি তো পেইড ক্লাস থাকেই, সাথে আমি সর্বোচ্চ চেষ্টা করি ফ্রি ক্লাস নেওয়ার। কেমন? ক্র্যাশ কোর্সটা আশা করতেছি এইচএসসির মধ্যেই আগেই শেষ হয়ে যাবে। বাট যদি শেষ নাও হয়, তোমাদের জন্য কিন্তু ওয়ান শট ক্লাস দিয়ে দিচ্ছি। যারা 26 ব্যাচের আসো, ওয়ান শট ক্লাসগুলো আমাদের মোটামুটি মে মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সব চ্যাপ্টারের ওয়ান শট এ টু জেড, শুধু ওয়ান শট ক্লাস করলেই তোমার কিন্তু পুরো চ্যাপ্টারটা আগে থেকে পড়া না থাকলেও কভার হয়ে যাবে। বাট ওয়ান শট ক্লাসের একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, দেখো ক্র্যাশ কোর্সে যখন আমি তোমাকে পড়াচ্ছি, আমি তোমাকে রিল্যাক্সে ঠান্ডা মাথায় অনেক প্রবলেম সলভ করাতে পারবো, অনেক সিকিউ সলভ করাতে পারবো, অনেক এমসিকিউ সলভ করাতে পারবো। বাট ওয়ান শটে সেটা সম্ভব হয় না, এনাফ পরিমাণ সিকিউ এমসিকিউ সলভ করানো যায় না। তো তোমার ওয়ান শট ক্লাস করাবো, তোমার দায়িত্ব হইলো তুমি ক্লাসটা করার পরে তোমাকে অবশ্যই নিজে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেই প্র্যাকটিসটা তুমি তোমার কাছে থাকা টেস্ট পেপার থেকে করতে পারো, অথবা আমাদের কমপ্লেক্স সিরিজের বই থেকে করতে পারো, তোমার যেখান থেকে সুবিধা। ওকে, দেখো এবার আসো আমরা আলোচনা করবো যে আমাদের একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি আছে। একমুখী বিক্রিয়া কি হবে? একমুখী বিক্রিয়াগুলা কোনো না কোনো সময় গিয়ে সম্পূর্ণতা লাভ করে, মানে 100% ডান হয়ে যায়। তাহলে এখানে কি হয়? বিক্রিয়ক সমূহ সম্পূর্ণরূপে কি হয়? উৎপাদে পরিণত হয়। আর সমীকরণ লেখার সময় আমরা এখানে কি ব্যবহার করি? একমুখী তীর চিহ্ন ব্যবহার করি, উভমুখী না। তো এখন অনেক সময় একটা এমসিকিউ জিজ্ঞেস করে এখানে, সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াতে পরিণত করার উপায়। তিনটা উপায় আমরা আলোচনা করব। আমরা কয়টা উপায় আলোচনা করব? তিনটা উপায় আলোচনা করব। একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া কিভাবে করব তার আমরা তিনটা উপায় আলোচনা করব। চলো আমরা মেথড নাম্বার 1 নিয়ে আলোচনা করি। মেথড নাম্বার 1 অলরেডি তুমি পড়ে ফেলছো। মেথড নাম্বার 1 কি? মেথড নাম্বার 1 হচ্ছে, তুমি একটা কাজ করবা, সেটা হলো একটা বিক্রিয়াকে ধরো তুমি একবার খোলা পাত্রে, বদ্ধ পাত্রে করতেছো। ধরো একটা বিক্রিয়াকে তুমি এখানে বদ্ধ পাত্রে করতেছো। ধরো কোন বিক্রিয়াকে? ধরো ক্যালসিয়াম কার্বনেটকে নিছো, এটা সলিড অবস্থায় আছে। তো এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে, ধরো যাক এখানে এটাকে তুমি যদি তাপ দিয়ে ভাঙো, আচ্ছা উভমুখী দেখাবো, যদি এটাকে তুমি তাপ দিয়ে ভাঙো, সরি, ওকে, ধরো যাক এখানে একটা উভমুখী বিক্রিয়া আমি দেখাবো। এটাকে যদি আমি তাপ দিয়ে ভাঙি, তাহলে এখানে দেখা যাবে আমার পাবো এখানে ক্যালসিয়াম অক্সাইড সলিড অবস্থায়, আর এখানে ধরো কার্বন ডাইঅক্সাইড পাবো গ্যাসীয় অবস্থায়। তো বিক্রিয়াটাকে আমি বদ্ধ পাত্রে করলাম, তাহলে সেটা কিন্তু উভমুখী বিক্রিয়া হবে। বাট সেম বিক্রিয়াকে যদি আমি খোলা পাত্রে করি, সেম বিক্রিয়াকে যদি আমি এখানে কি করি, খোলা পাত্রে যদি করি, তাহলে কি হবে? সেম বিক্রিয়া, বাট আমি করতেছি খোলা পাত্রে, তখন কিন্তু বিক্রিয়াটার উভমুখী হবে না। তখন বিক্রিয়াটা কিরকম হয়ে যাবে? তখন বিক্রিয়া হয়ে যাবে একমুখী। তখন বিক্রিয়া হয়ে যাবে আমার একমুখী। তাহলে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার একটা উপায় কি হইতে পারে? একটা উপায় হচ্ছে তুমি খোলা পাত্রে বিক্রিয়া করাও। কোন পাত্রে বিক্রিয়া করাও? খোলা পাত্রে। তুমি এখানে খোলা পাত্রে বিক্রিয়া করাও, তাহলে জিনিসটা কিন্তু একমুখী হয়ে যাবে। খোলা পাত্রে বিক্রিয়া করানো হলে এই বিক্রিয়াটা কি হবে? একমুখী বিক্রিয়া হয়ে যাবে। বুঝতে পারছো? খোলা পাত্রে বিক্রিয়া করানো হলে একমুখী বিক্রিয়া হয়ে যাবে। তাহলে এটা গেল 1 নাম্বার মেথড। ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 মেথড দেখে আসো। সেটা হচ্ছে নাম্বার 2 মেথডের নাম হলো অদক্ষিপ্ত করার মাধ্যমে। নাম্বার 2, মেথড নাম্বার 2, মেথড নাম্বার 2, মেথড নাম্বার 2 হইল মেথড 2। মেথড 2 চলো দেখার চেষ্টা করি কি আছে এটা। কেমন? মেথড 2 হচ্ছে অদক্ষিপ্ত করার মাধ্যমে। মেথড 2 কি? মেথড 2 এর বাংলা নাম হচ্ছে অদক্ষিপ্ত করার মাধ্যমে। ভাই এটা তো বুঝি নাই জিনিসটা, চলো তোমাকে আলোচনা করি আসো। সেটা হইলো, ধরো যাক আমার কাছে একটা NaCl কে নিলাম, সোডিয়াম ক্লোরাইডকে নিলাম, সাথে এখানে আমি সিলভার নাইট্রেটকে বিক্রিয়া করাচ্ছি। ঠিক আছে? সিলভার নাইট্রেটকে আমি বিক্রিয়া করাচ্ছি। যখন এদেরকে আমি বিক্রিয়া করাবো, তখন এখানে কি তৈরি হবে? তখন এই জায়গায় তৈরি হবে, ধরো তোমার হচ্ছে আমাদের, দেখো ভালো করে দেখো, তুমি যদি এই যে NaCl এর সাথে NO3 কে বিক্রিয়া করাও, আমরা সবাই জানি, এখানে দেখো, এখানে দেখো
এই এন এর উপর হয় কি, এন এর উপর হয় প্লাস চার্জ, এটার উপর হয় মাইনাস চার্জ, এটার উপর হয় প্লাস চার্জ, এটার উপর হয় মাইনাস চার্জ। তো প্লাস আর মাইনাস কানেক্ট হবে, তাহলে এখানে উৎপন্ন হবে এজিসিএল, এখানে উৎপন্ন হবে এজিসিএল, যেটা আসলে কি তৈরি করে, অদক্ষেপ তৈরি করে। আর এখানে কি তৈরি হবে তখন তোমার, এখানে তৈরি হবে NaNO3, এই জায়গায় তৈরি হবে Na সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। তো এখানে এজিসিএল এর কি তৈরি হবে, সাদা অদক্ষেপ তৈরি হবে। এখানে কি তৈরি হলো, এজিসিএল এর সাদা অদক্ষেপ তৈরি হয়েছে। এখন তোমার কাছে যে এজিসিএল এর সাদা অদক্ষেপটা তৈরি হইলো, একটা জিনিস যদি অদক্ষিপ্ত হয়ে যায় সে কিন্তু আর রিঅ্যাকশন অংশগ্রহণ করতে চায় না। একটা জিনিস যদি কি হয়, অদক্ষিপ্ত হয়ে যায়, সে কিন্তু আর কি করবে না, এর সাথে বিক্রিয়া করতে চাইবে না, ফলে বিক্রিয়াটা কিন্তু আর পিছন দিকে ব্যাক করবে না। তাহলে অদক্ষিপ্ত করার মাধ্যমে তুমি কিন্তু একটা বিক্রিয়াকে উভমুখিতা থেকে একমুখিতায় পরিণত করতে পারো। ওকে, আচ্ছা মেথড নাম্বার 3 দেখো, মেথড নাম্বার 3, তাহলে অদক্ষিপ্ত হয়ে গেলে সে আর রিঅ্যাকশন করতে চায় না, মানে রিঅ্যাকশন করে উল্টা দিকে ফেরত আসতে চায় না। তাহলে দেখো মেথড নাম্বার 3, মেথড নাম্বার 3, মেথড নাম্বার 3 হইতেছে, মেথড নাম্বার 3 হচ্ছে তুমি যদি বিক্রিয়া পাত্রে নতুন কাউকে যুক্ত করো অথবা বিক্রিয়া পাত্র থেকে কাউকে বের করে ফেলো, তাহলে অ্যাড করা, কাউকে অ্যাড করা অর রিমুভ করা, অর রিমুভ করা, এটা বলতে আপনি কি বোঝাচ্ছেন ভাই? ধরো আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝে আসি। ধরো একটা এ আর বি এরা একটা উভমুখী বিক্রিয়া করতেছে, ধরো যাক এ আর বি এরা একটা উভমুখী বিক্রিয়া করতেছে। তো উভমুখী বিক্রিয়া করে দেখা যাক, ধরো এখানে উভমুখী বিক্রিয়া করে এরা ধরা যাক সি আর ডি তৈরি করতেছে, ধরা যাক এখানে সি আর ডি তৈরি করতেছে। এখন দুইটা জিনিস হইতে পারে, ধরো তুমি কি করলা, বাইরে থেকে একটা ই যুক্ত করে দিলা, মানে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করতেছে। তাহলে এটা একটা বিক্রিয়া আমার, এটা একটা বিক্রিয়া, এটা আমার একটা বিক্রিয়া। আচ্ছা এখন তুমি বাইরে থেকে যদি এখানে ই যুক্ত করো, এখানে তুমি বাইরে থেকে কি করলা, ই কে অ্যাড করলা, তাহলে তুমি বলো যদি এখানে ই কে অ্যাড করো তাহলে সি আর ডি যুক্ত হয়ে না এ আর বি তৈরি হয়, বাট ই কে যদি অ্যাড করো তাহলে সি ডি ই যুক্ত হয়ে কিন্তু এ আর বি তৈরি করবে না। তাহলে ই কে যুক্ত করা হলে এই জিনিসটার পিছন দিকে এটা হিসেবে ব্যাক করবে না, মানে উভমুখী বিক্রিয়া হচ্ছে না। অথবা তুমি যদি আরেকটা কাজ করো, তুমি যদি ধরো এখানে যে বি আছে, এই বিটাকে তুমি যদি বের করে ফেলো, বি কে তুমি যদি এখানে রিমুভ করে ফেলো, তাহলে কিন্তু শুধু আর এই বিক্রিয়াটা করতে পারবে না, তার মানে এখানে উভমুখী বিক্রিয়া হবে না। তাহলে কাউকে যদি অ্যাড করো অথবা রিমুভ করো তাহলে কিন্তু বিক্রিয়াটা আর উভমুখী হয় না, কি হয় না, বিক্রিয়া আর উভমুখী হয় না। হ্যাঁ, আচ্ছা তারপর তাহলে আমরা জিনিসগুলো পড়ে ফেললাম, চলো নেক্সটে চলে যাই। নেক্সট এই জিনিসগুলো কি তোমাকে এখানে লিখছে, যা যা আমি পড়ছি সব এখানে বইয়ের এখানে কোথায় কোথায় কি পড়তে পারো তোমাকে আমি দেখাই দিই। যে 1 নম্বর প্রসেস কি ছিল, যে তুমি যদি কি করো, এই যে একটা তুমি এখানে বদ্ধ পাত্রে যদি বিক্রিয়া করাও তাহলে দেখো জিনিসটা কিন্তু উভমুখী, আর তুমি যদি এটা খোলা পাত্রে যদি বিক্রিয়া করাও তাহলে কিন্তু জিনিসটা এখানে একমুখী। তারপর বিক্রিয়াজাত অদক্ষেপ আলাদা করে, মানে যেটা তুমি অদক্ষেপ তৈরি করছো, অদক্ষেপ সৃষ্টি হয়েছে, সেটাকে তুমি যদি পৃথক করে ফেলো, মানে অদক্ষেপ দ্বারা সৃষ্টি হয়েছে, কেমন এজিসিএল এর অদক্ষেপ তৈরি হয়েছে, এখানে দেখো এজিসিএল এর অদক্ষেপ তৈরি হয়েছে, এই অদক্ষেপটাকে আমরা ছাঁকনের মাধ্যমে পৃথক করতে পারি। ধরো একটা জায়গায় এখানে যদি অদক্ষেপ তৈরি হয়, ধরো একটা বিক্রিয়া পাত্র নিয়ে আসো, চলো এখানে আমরা একটা বিক্রিয়া পাত্রকে নিয়ে আসো, কেমন, ধরো আমরা এখানে একটা চলো বিক্রিয়া পাত্রকে নিই, হ্যাঁ ধরো যাক এখানে একটা বিক্রিয়া পাত্র নিয়েছি। এখন এই বিক্রিয়া পাত্রে ধরা যাক আমার কিছু অদক্ষেপ তৈরি হয়েছে, কেমন, এখানে ধরা যাক কিছু অদক্ষেপ তৈরি হয়েছে বিক্রিয়া পাত্রে। এখন এটাকে আমি ছাঁকনের মাধ্যমে আলাদা করতে পারি না, ছাঁকনের মাধ্যমে বা ফিল্ট্রেশনের মাধ্যমে আলাদা করে ফেলতে পারি। এটাকে যদি আলাদা করে ফেলা হয়, মানে এটা এই অদক্ষেপটাকে যদি কি করা হয়, আলাদা করে ফেলা হয়, মানে রিমুভ করে ফেলা হয় আলটিমেটলি, এই জিনিসটা কিন্তু আর পিছন দিকে ব্যাক করতে পারবে না। ঠিক আছে, এটাই বলছে এখানে। দেখো তুমি যদি কি করো, অদক্ষেপ সৃষ্টি হয় এবং বিক্রিয়ার পরিবেশ থেকে, বিক্রিয়া পরিবেশ মানে কি, বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে তুমি যদি কি করো, এটাকে যদি পৃথক করে ফেলো আর পৃথক হয়ে যায় জিনিসটা, তাহলে কিন্তু সেই জিনিসটা একমুখী হয়ে যায়, কেমন। আচ্ছা এটাই বলছে এখানে। তারপর দেখো, তারপর তোমার এখানে তুমি যদি কি করো, বিক্রিয়া স্থলে আরেকটা জিনিসকে অ্যাড করো অথবা মূল একটা জিনিসকে বের করে ফেলো, তাহলে কিন্তু জিনিসটা একমুখী হয়ে যাবে। চলো একটা এমসিকিউ সলভ করে আসো। দেখো তো এই কোয়েশ্চেনটা এমসিকিউ আনসার কি হবে, এই এমসিকিউ আনসার কি হবে দেখো। হ্যাঁ ঠিক আছে, আর 4 থেকে 5টার মতো ক্লাস লাগবে এই চ্যাপ্টারে, আমরা তো বলছি 8টার মতো ক্লাস লাগবে টোটাল। দেখো বলতেছে এই বিক্রিয়াটাকে একমুখী করতে হইলে কি করতে হবে, পাত্রের ঢাকনা খুলে দিতে হবে, হ্যাঁ ঢাকনা খুলে দিলে খোলা পাত্র হয়ে যাবে। উৎপাদকে কস্টিক সোডা দ্রবণে চালনা করতে হবে, হ্যাঁ কাউকে যদি অ্যাড করো তাহলে কিন্তু জিনিসটা একমুখী হয়ে যাবে, তাহলে এটাও ঠিক আছে। প্রভাবক ব্যবহার করতে হবে, ভাই প্রভাবক ব্যবহার করলে তো একমুখী হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই প্রভাবকের সাথে, তাহলে এখানে আনসার হবে 1 এবং 2।